আজকে আমরা তোমাদের গুণগত রসায়ন পড়বো সেক বা জিএসটি যাই বলো এখন। তো তোমাদের এই অধ্যায়টা আমাদের লাইভ নেওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি লাইভ নেওয়া হয় নাই আর কি। এজন্য আজকে আমি রেকর্ড করে অধ্যায়টা তোমাদের দিয়ে দিচ্ছি আর কি। তো আজকে যে গুণগত রসায়নটা সেটা আমাদের সেটার ক্লাস নং হচ্ছে আজকে 5। ক্লাস 5। ক্লাস 5। এবং আজকে জানো যে এই অধ্যায়ের পরীক্ষা কিন্তু আছে, তার মানে এক্সাম নং কিন্তু আমাদের 5। এক্সামও আমাদের 5। তো যারা নতুন যুক্ত হয়েছো আর কি শেষের দিকে, তো তোমাদেরকে বলবো যে তোমরা যে গ্যাপগুলা পাইবা ওই গ্যাপে প্রিভিয়াস যে অধ্যায়গুলা পড়ানো হয়েছে, অর্থাৎ বাকি যে 4টা অধ্যায় যে কমপ্লিট হয়েছে, ওই 4টা অধ্যায় তোমরা ভিডিওগুলো দেখে তোমরা করবা, নোট করে ফেলবা। নোট করবা কিরকম, আমি যেরকম লিখছি মানে আমার স্লাইডটাই তুমি কপি পেস্ট করো। আমি বলবো যে আমার স্লাইডটাই তুমি কপি পেস্ট করো, বাট কপি পেস্ট করার সময় অবভিয়াসলি তুমি ভিডিওটা দেখে দেখে কপি পেস্ট করো। এই ভিডিওর মধ্যে আমি কিছু কিছু কথা বলি যেগুলো স্লাইডের মধ্যে তো আর জীবন্ত না, স্লাইড তো জাস্ট লিখা। সো এই যে জীবন্ত যে কথাগুলো বলি, এই কথাগুলো কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু কিওয়ার্ড পয়েন্ট থাকে, ওই কিওয়ার্ড পয়েন্টও তুমি অ্যাড করে নিও। তাইলে দেখবা যে তুমি যখন আবার রিভিশন দিবা তখন কিন্তু তোমার ভুল হওয়ার পসিবিলিটি খুব কম থাকবে আর কি। ওকে। আর তারপরে যারা নিউ যুক্ত হয়েছে তোমরা অনেকেই কনফিউশনের মধ্যে থাকো যে মানে আমরা প্রিভিয়াস ক্লাসগুলো কই পাইব। সো দেখো, প্রিভিয়াস ক্লাসগুলো তুমি তোমাদের টেলিগ্রাম লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওই গ্রুপের মধ্যে পিন পোস্টে গেলেই দেবা, উপরের দিকে একটা পিন পোস্ট আছে, ওই পিন পোস্টে গেলেই দেবা যে গুগল ড্রাইভের একটা লিঙ্ক আছে। ওই ড্রাইভে যাইবা, ওই ড্রাইভে গেলে তুমি দেখবা যে কোয়েকশনে একটা ফোল্ডার আছে, তারপরে তোমার ক্লাসেসের ফোল্ডার আছে, ক্লাস স্লাইডের ফোল্ডার আছে। ওইখানে ক্লিক করলে আবার দেখা যায় 3টা পার্ট, ফিজিক্স কেমিস্ট্রি, হ্যাঁ 3টা পার্ট আছে। তোমার যে টপিক্সের দরকার ওই টপিক্সের তুমি দেখতে পারো। প্লাস আমরা কিছু ভার্সিটি প্রশ্ন ব্যাংক বা আরো যেগুলো আছে আর কি, যেগুলো প্রয়োজন এইগুলো আমি দিয়ে দিচ্ছি। ইভেন তোমাদের ইংলিশের একটা প্রশ্ন ব্যাংকও আমি এখানে শেয়ার করছি, ক্লিয়ার? সো এইগুলো একটু নিজেরা একটু পড়বা, অ্যানালিসিস করবা। হোপফুলি বুঝতে পারছো, মানে প্রিভিয়াস প্রশ্ন পাইবা, প্রিভিয়াস উত্তরও পাইবা, প্রিভিয়াস ক্লাসেসও পাইবা ওই গুগল ড্রাইভের মধ্যে। ক্লিয়ার? ওকে, ফাইন। আর সকল মানে টেলিগ্রামে যুক্ত করার কারণ হলো এই যেমন নিউ যারা এড হয়েছো, হোয়াটসঅ্যাপের প্রিভিয়াস মেসেজগুলো কিন্তু দেখা যায় না, বাট টেলিগ্রামের প্রিভিয়াস মেসেজগুলো দেখা যায়। ওকে। তো বলবো এই ভিডিওটাও দেখবা, দেখে সাথে সাথে খাতা কলম নিয়ে বসে ক্লাসটা নোট করে ফেলবা। ওকে। আর নোট করে অবভিয়াসলি আমাদের চিলেকোঠার পাঠশালা গ্রুপে পোস্ট করবা এবং হ্যাশট্যাগ ইউজ করবা, হ্যাশট্যাগ সেক এইমার্স 26 নোট। তোমাদের কিন্তু এই নোট কম্পিটিশনও কিন্তু চলমান আছে, যার ফলাফল হিসাবে আমরা কিন্তু ঈদের দিন একটা সালামির ব্যবস্থা করছি। ফার্স্ট প্রাইজ 1K, সেকেন্ড প্রাইজ 700 এবং থার্ড প্রাইজ 500 টাকা। ঠিক আছে। সো তোমাদের জাস্ট ইন্টারেস্ট বৃদ্ধি করার জন্য, মানে নোট করার ইন্টারেস্ট বৃদ্ধি করার জন্যই এই ধরনের ক্ষুদ্র প্রচেষ্টা। ওকে, ফাইন। তাইলে আজকে আমরা ক্লাসে চলে যাই। দেখো, আমি বরাবরের মতোই এই যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের কোন কোন টপিকস ইম্পর্টেন্ট সেই টপিকস গুলো কিন্তু এখানে ইনক্লুডেড করে দিছি। দেখো, আমি যে গুণগত রসায়নটা আছে এই গুণগত রসায়নটাকে 10টা টপিক্সে আমি ডিভাইডেড করছি, 10টা টপিক্সে। এর মধ্যে তোমরা দেখলেই বুঝতে পারো কোন কোন টপিক্স ইম্পর্টেন্ট, কোন কোন টপিক্স ইম্পর্টেন্ট না। দেখো, যেহেতু তোমাদের নেক্সট এক্সাম জিএসটি বা সেক, সো আমি এই দুইটার কম্বাইন্ড প্যাকেজ তৈরি করছি আর কি। পড়াশোনার দিন শেষে সেমই, তবুও এই দুইটাতে যেগুলা বেশি আসছে এইগুলাকে আমি ফোকাসে রাখার ট্রাই করছি। ওকে। দেখো, এখানের মধ্যে আমাদের টাইপ 1, টাইপ 2, তারপরে টাইপ 5, টাইপ 6, তারপরে ধরো টাইপ 8, টাইপ 9, টাইপ 10, এইগুলা থেকে কিন্তু প্রশ্ন আসছে। বাট প্রশ্ন আসে নাই টাইপ 3, টাইপ 4 বা টাইপ 7 থেকে কোনো প্রশ্ন আসে নাই। তাহলে তোমরা বলতে পারো যে ভাই আপনি কি জন্য টাইপ 3, 4 and 7 ইনক্লুডেড করলেন, এই তিনটা বাদ দিলে হতে পারতে। হ্যাঁ, আমি বাদ দিলে পারতাম। এখন এটা তো তোমাদের সিলেবাসের মধ্যে আছে, টাইপ 7 বলো বা টাইপ 4 বলো, সিলেবাসের মধ্যে আছে। এখন বাই এনি চান্স প্রিভিয়াসে একটা বছরও আসে নাই, বাট বাই এনি চান্স যেমন সেকেন্ড যদি আমি দেখি যে রাদারফোর্ডে একটা যে জিনিসটা, এটা কিন্তু আর কোনো বছর আসে নাই, বাট লাস্ট ইয়ার আসছে। তো বাই এনি চান্স এইভাবে যদি একটা প্রশ্ন আমাদের ঢুকিয়ে দেয়, তাইলে তোমার
তুমি যে পরীক্ষা দিবা অর্থাৎ 25-26 সেশনের জন্য এইটাই কিন্তু তোমার ইম্পর্টেন্ট টপিকস হয়ে যাবে তখন। ওকে, এজন্যই আমি প্রিভিয়াস যেগুলা থেকে আসছে এইগুলোকে আমরা প্রায়োরিটি দিব, আর এইগুলো আমরা দেখে যাইব, ঠিক আছে, দেখলে তো ক্ষতি নেই। ক্লিয়ার? বাট প্রিভিয়াস যে টপিকসগুলো থেকে প্রশ্ন আসছে এই টপিকসগুলো মিস করা যাবে না, কোনো শর্তেই মিস করা যাবে না। ওকে, তো এখানের মধ্যে এই যেমন দেখো প্রথম টপিক্সটা ইম্পর্টেন্ট, তারপরে আমাদের পঞ্চম, ষষ্ঠ, তারপরে হলো অষ্টম, নবম আর দশম তেমন ইম্পর্টেন্ট না। এই যে এইখানে আমি স্টার যেগুলো দিয়ে দিছি, 5টা টপিকস আমি স্টার দিয়ে দিছি, এইগুলা ইম্পর্টেন্ট, এইখান থেকে আসার আসার পসিবিলিটি 80 থেকে 90%। ওকে, তাহলে আমরা টপিক ওয়াইজ সলভ করবো, চলো আমরা যাই। প্রথম টপিক্সের মধ্যে আছে পরমাণুর কণিকা সমূহ, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, নিউক্লিয়ার বিক্রিয়া। ওকে, তো পরমাণুর কণিকা সমূহ আমরা জানি যে 3 ধরনের কণিকা আছে, এইখানে আছে ধরো 3 প্রকার, 3 প্রকার। ওকে, 3 প্রকার কণিকা আছে। এখন কি কি কণিকা সেটা আমরা সবাই জানি, যেমন ধরো তোমার স্থায়ী কণিকা, তারপরে অস্থায়ী কণিকা, তারপরে হলো কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকা আবার তিনটা, স্থায়ী কণিকা কি আমাদের তিনটি, তিনটি। এখন কি কি স্থায়ী কণিকা? ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন, এই তিনটা হলো আমাদের স্থায়ী কণিকা। ওকে, এখন দেখো অস্থায়ী কণিকা, আচ্ছা অস্থায়ী কণিকা আমরা জানি না, ধরো অস্থায়ী কণিকা আমরা জানি না। ক্লিয়ার? তাইলে এখন চলো কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকা আমরা জানি। কম্পোজিট কণিকা কারা কারা? আলফা অ্যান্ড ডিউটেরন, ডিউটেরন, ডিউটেরন। তাইলে এইটা হইলো আমাদের কি কম্পোজিট কণিকা, আর এইটা হইলো কি আমাদের স্থায়ী কণিকা। তাহলে আমি এই 5টা মনে রাখবো, এই যে 5টা আছে এই 5টা টার্ম আমি মনে রাখবো, আর বাকি যতগুলা দিবে সবগুলা হলো আমাদের অস্থায়ী কণিকা। ওকে, যেমন ধরো মেসন, তারপরে পাইরন ইত্যাদি যা আছে, প্রোজিটন, পজিটন ইত্যাদি আমাদের কি অস্থায়ী কণিকা, ইত্যাদি অস্থায়ী কণিকা। এখন এই পজিটন আবার জিনিসটা কি দেখো, এই পজিটনকে বলা হয় ধনাত্মক ইলেকট্রন, পজিটন হচ্ছে আমাদের ধনাত্মক ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রনের বৈশিষ্ট্য যা, পজিটনের বৈশিষ্ট্য সেম, বাট ইলেকট্রনের চার্জ নেগেটিভ, পজিটনের চার্জ হইলো আমাদের পজিটিভ, ধনাত্মক ইলেকট্রন বা পজিটন। ওকে, তো হোপফুলি বুঝতে পারছো তোমরা, তাই আমরা মনে রাখবো এই 5টা। আমি এই 5টা কি জন্য মনে রাখার কথা বলছি, যারা জিএসটি এক্সাম দেবা, জিএসটি এক্সামের ক্ষেত্রে কিন্তু অপশন থাকে, তো নিচে বলে দিতে পারে নিচের কোনটা অস্থায়ী কণিকা। সো তোমার কাছে মনে হইতে পারে অস্থায়ী কণিকা তো বই তো অনেকগুলা পড়ছি, আর হ্যাঁ বলেই তো গেলাম, কিন্তু এই জিনিসটা এই 5টা যদি মনে রাখো, আর বাকি যেগুলোই আছে সবগুলোই অস্থায়ী কণিকা। হোপফুলি বুঝতে পারছো। আচ্ছা, যাই হোক। তো এখন দেখো এই যে আমাদের পরমাণুর যে কণিকা সমূহ দেয়া ছিল, স্থায়ী কণিকা 3টে, ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন, এই তিনটার যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু জানা খুব বেশি ইম্পর্টেন্ট। ইলেকট্রনের, তারপরে প্রোটনের, তারপরে হলো আমাদের নিউট্রন। এখানে কিন্তু আমি লিখে রাখছি প্রকৃত ভর, আপেক্ষিক ভর, প্রকৃত চার্জ, আপেক্ষিক চার্জ, অবস্থান, আবিষ্কার। এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। কি জন্য ইম্পর্টেন্ট সেটা দেখো, আমাদের এমসিকিউতে তো ডিরেক্ট দিয়ে দেয়, আবার সেকেও দিয়ে দেয়, বা তুমি এনাদার কোনো ম্যাথ করতে গেলে কিন্তু এই টার্মগুলো কাজে লাগে। এখন আপেক্ষিক যে জিনিসটা, এই জানি এখানে আপেক্ষিক ভর বলছে না, বা এখানে আপেক্ষিক চার্জ বলছে না, এই দুইটা কার সাপেক্ষে হিসাব করা হয়? আপেক্ষিক মানেই হইলো একটা তোমাকে সাপেক্ষ বা প্রসঙ্গ কাঠামো লাগবে। সো এইখানে যে আপেক্ষিক যে দুইটা বলছে, এই দুইটা আপেক্ষিক হিসাব করা হয় আমাদের প্রোটনের সাপেক্ষে। কার সাপেক্ষে? এই দুটো আপেক্ষিক হিসাব করা হয় আমাদের কার সাপেক্ষে? প্রোটনের সাপেক্ষে, প্রোটনের সাপেক্ষে, এজন্যই সেটা হয়ে গেছে আপেক্ষিক। ওকে, তাহলে ইলেকট্রনের প্রকৃত ভর এইগুলা কিন্তু ইউনিট দেবা, আমি কিন্তু কেজিতে দিচ্ছি। যদি এমসিকিউ থাকে তাইলে অনেক সময় তোমার ইউনিটগুলো চেঞ্জ করে দেয়, সো ইউনিট কনভার্সেশন পারতে হবে। আচ্ছা, এখানে দেয়া আছে আমাদের ইলেকট্রনের প্রকৃত ভর দেওয়া আছে 9.11 × 10⁻31 কেজি, তারপর প্রোটনের প্রকৃত ভর দেওয়া আছে 1.67 × 10⁻27, তারপরে নিউট্রনের, এগুলো একটু কাইন্ডলি মুখস্থ করে নিবা। এরপরে আবিষ্কার, কারা কে আবিষ্কার করছে। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখো, আমরা সবাই জানি, তবুও আরেকবার বলে দেই, নিউটন হইল আমাদের আদান নিরপেক্ষ, ঠিক আছে, চার্জ বা আদান নিরপেক্ষ, চার্জ বা আদান নিরপেক্ষ, এজন্যই তার প্রকৃত বলো বা আপেক্ষিক বলো দুইটাই কিন্তু শূন্য, মানে চার্জের ভ্যালুটা শূন্য। ওকে, আচ্ছা, তারপরে আসে আমাদের ভর সংখ্যা। এখন আসি ভর সংখ্যা। ভর সংখ্যার আরেকটা নাম কি? নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা। এখন এই ভর সংখ্যা, এই ভর সংখ্যা কিভাবে মেজারমেন্ট করা হয়?
এই ভর সংখ্যা কিভাবে মেজারমেন্ট করা হয়, এবং ভর সংখ্যা সমান আমরা বলতে পারি যে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা এইটা সমান বলতে পারো প্রোটন যোগ নিউট্রন। অর্থাৎ কোন একটা পরমাণুর যে প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকেই বলা হয় আমাদের ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। ওকে, তাইলে এখন আমরা আগে একটা পরমাণুর দেখি, তারপরে আমরা এটা নিয়ে ইয়ে করি আর কি। দেখো, কোনো পরমাণুর প্রকাশের যে সংখ্যা, একটা পরমাণুকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। ধরো যে কোনো একটা পরমাণু এক্স, এই এক্স পরমাণুকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। ওকে, ফাইন। তাহলে এইখানে যে জিনিসটা থাকে, এইখানে ধরো তুমি তার ভর সংখ্যা থাকে, বা তুমি জেরো দিতে পারো, হোয়াটএভার। আচ্ছা, ভর সংখ্যা থাকে। এইখানে কি থাকে, এইখানে এইখানে তার পারমাণবিক সংখ্যা থাকে, মানে প্রোটন সংখ্যা থাকে। ওকে, তারপরে আমাদের এইখানে এইখানে থাকে চার্জ। ঠিক আছে, চার্জ সি দিলাম আমি, চার্জ। আর এইখানে কি থাকে, এইখানে ধরো তার এন, এন দ্বারা তোর প্রোটন বোঝায়, এন না দিয়ে দেই, আমরা এখানে এম দিয়ে ডিনোটেট করে ফেলি, কারণ এম একবার ইউজ, এন একবার ইউজ করছে এখানে, তো এম। তাইলে এইভাবে একটা মানে পরমাণুকে সাধারণত প্রকাশ করা হয়। আমরা যেমন ধরো সোডিয়াম লেখা আছে, সোডিয়াম ধরো আমাদের এইখানে দেওয়া আছে ধরো 23, এখানে দেওয়া আছে 11, এখানে দেওয়া আছে +1। তাহলে এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় সোডিয়ামের ভর সংখ্যা, ভর সংখ্যা 23, ভর সংখ্যা 23। ওকে, আচ্ছা, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। আচ্ছা, আর এইটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় চার্জ, চার্জ। আর এইখানে যদি থাকতো তাইলে ওই টাইপের পরমাণু কয়টা আছে সেটা প্রকাশ করে। হোপফুলি আমরা একটা পরমাণু কিভাবে প্রকাশ করতে হয় সেটা আমরা জানি, বা এখন আমরা যারা জানি না বা একটু মানে গুলিয়ে ফেলি তারা হয়তো বা ক্লিয়ার হয়ে গেছে আর কি এই বিষয়টা। ওকে, তো আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, নিরপেক্ষ যদি পরমাণু থাকে, নিরপেক্ষ, নিরপেক্ষ পরমাণু, নিরপেক্ষ পরমাণু অর্থাৎ কোনো যদি চার্জ না থাকে তখন কিন্তু প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সেম হয়। নিরপেক্ষ পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা অ্যান্ড ইলেকট্রন সংখ্যা আমাদের কি হয়, প্রোটন সংখ্যা অ্যান্ড ইলেকট্রন সংখ্যা আমাদের সেম হয়। এই জিনিসটা একটু মাথায় রাখবা। ওকে, তারপরে আসে আইসোটোপ, আইসোটোন, আইসোভার, আইসো ইলেকট্রন, আইসোমার। এই জিনিসগুলো কি, দেখো আইসোটোপ লাস্ট শেষের দিকে কি আছে, প আছে, এর জন্য প্রোটন সংখ্যা সেম। তারপরে দেখো আইসোটোন শেষে কি আছে আমাদের, দন্ত ন আছে, এর জন্য নিউট্রন সংখ্যা সেম। তারপরে আসো আইসোবার, শেষে কি আছে, বার মানে ভর, ভর সংখ্যা সেম। তারপরে আইসো ইলেকট্রন, শেষে আছে ইলেকট্রন, তার মানে ইলেকট্রন সংখ্যা সেম। আইসোমার, আইসোমারের ক্ষেত্রে আইসোমার তোমরা পাইবা অর্গানিক কেমিস্ট্রিতে, সেখানে দেখো আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। ওকে, এইখানে এই যে বারবার আইসো, তার মানে এখান থেকে কি জিনিসটা বুঝতে পারছি, এই যে আইসো, আইসো কথার মিনিংটা কি, আইসো মিনিং কি, আইসো বা আইএসও, আইসো মানে কি, আইসো মানেই হলো সমান বা একই। ক্লিয়ার, আইসো মানেই হলো আমাদের সমান বা একই। ফুলি আমরা এগুলো জানি বা বুঝি। তারপরে আসো আমাদের এই টার্মটা কোথায় লাগবে, এই টার্মটা লাগবে আমাদের নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয় বিক্রিয়া কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিকস। সো এইখানে দেখো আমি আলফা, বিটা অ্যান্ড গামা নিউক্লিয় বিক্রিয়া আমরা এই তিনটা রশ্মি দেখতে পাই। তো এই যে উত্তেজিত রশ্মি আর কি, বা তেজস্ক্রিয় রশ্মি তুমি এইগুলোকে বলতে পারো। তাহলে আলফাকে প্রকাশ করা হয় এইভাবে, আলফা হলো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকেই বলা হয় আমাদের অ্যাকচুয়ালি আলফা। এবং বিটা হচ্ছে এইটা, বিটার সিম্বল এইটা। আর গামা তোমার নর্মালি থাকে এইভাবে। ওকে, তারপরে তাদের প্রকৃত চার্জ, আলফা যেহেতু দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস এর জন্য তার প্রকৃত চার্জ হলো +1, +2, সরি +2 কুলম, এবং আপেক্ষিক চার্জ আর কি। আচ্ছা, আর বিটা হচ্ছে -1, আর গামা নিরপেক্ষ আর কি। ছেদন ক্ষমতা বা ভেদ করার ক্ষমতা আর কি, এইগুলো দেওয়া আছে সবচেয়ে বেশি। আর আরো দুইটা জিনিস এক্সট্রা শিখে রাখবা, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয় বিক্রিয়া লাগবে, এইটা হলো আমাদের প্রোটনের সংকেত, প্রোটন। আর এইটা হচ্ছে আমাদের নিউট্রনের সংকেত। ঠিক আছে, সো এই টার্মটা বা এই চারটাও শিখে রাখবা, এই চারটাও কিন্তু ইম্পর্টেন্ট। নোটের মধ্যে কিন্তু এগুলো ইনক্লুডেড করবা। ক্লিয়ার, নোটের মধ্যে ইনক্লুড করবা। আমি এই অধ্যায়টা আমার কাছে মনে হয় যে স্পেসিফিকলি যে এই অধ্যায়টা তোমাদের প্রিভিয়াস 4টা ক্লাসের থেকেও এই অধ্যায়ের কন্টেন্টটা, মানে এই পঞ্চম ক্লাসের কন্টেন্টটা একটা জোস একটা কন্টেন্ট বা আগুন কন্টেন্ট যাকে বলা হয়, এটা নিজের প্রশংসা করে বলছি না, তোমরাই দেখতে পারবা, ক্লাস সম্পূর্ণ কন্টিনিউ করো তাইলেই বুঝতে পারবা। ওকে, এখন দেখো নিউক্লিয় বিক্রিয়া, আমরা আসছি এখন নিউক্লিয় বিক্রিয়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিকস, এটা মাথায় রাখবে, ইম্পর্টেন্ট একটা টপিকস।
এইটা স্পেশালি জিএসটির জন্য, জিএসটির জন্য এই টপিক্সটা ইম্পর্টেন্ট। ওকে, তো নিউক্লিয় বিক্রিয়া দেখো, নিউক্লিয় বিক্রিয়ার যে কন্ডিশনটা, যে জিনিসটা মানতে হয় সেটা হচ্ছে সমীকরণের রাইট হ্যান্ড সাইড এন্ড সমীকরণের লেফট হ্যান্ড সাইড এদের মোট ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা একই থাকে, মোট ভর সংখ্যা এন্ড প্রোটন সংখ্যা একই থাকে। ওকে, তাই মানে এইটা হচ্ছে আমাদের সমীকরণের লেফট। ওকে, আর এটা হচ্ছে আমাদের রাইট। তার মানে তাদের যে মোট ভর সংখ্যা যেটা আছে এবং যে প্রোটন সংখ্যা আছে, এই দুইটা সেম থাকে, লেফটের পার্টের এবং রাইটের পার্টের। এই কন্ডিশনটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নিউক্লিয় বিক্রিয়ার মূল প্রতিপাদ্য বিষয়, বা এটার উপর বেস করে কিন্তু আমাদের নিউক্লিয় বিক্রিয়াগুলো কমপ্লিট করা হয়। তো আমি যদি এক্সাম্পল হিসাবে দেখি, এখানে দেখো লেফট হ্যান্ড পার্টে প্রথম বিক্রিয়াটাতে লেফট আমি পি এল দিলাম, পি দ্বারা প্রোটন আর এল দ্বারা বোঝা লেফট। তাহলে লেফট পার্টে প্রোটন কয়টা আছে? 16 + 4, দ্যাটস ওয়াই 20। অ্যান্ড আমাদের প্রোটন, সরি এটা প্রোটন না, হ্যাঁ প্রোটন আছে হলো গিয়ে, সরি সরি সরি, লেফট পার্টে প্রোটন হচ্ছে, প্রোটন তো উপরে থাকে, ঠিক আছে না, প্রোটন তো থাকে আমাদের কি নিচে থাকে, আর উপরে থাকে কি আমাদের ভর সংখ্যা। ওকে, তাহলে লেফট পার্টে প্রোটন আছে কয়টা? এই দাও 8টা আর 2টা 10টা, 8 + 2 দ্যাটস ওয়াই 10। এবং আমাদের লেফট পার্টে ভর সংখ্যা আছে, ভর সংখ্যা হচ্ছে ভর থাকে উপরে 4 আর 16, মানে 16 and 4 দ্যাটস ওয়াই 20। ওকে, সিমিলার কেস আমাদের প্রোটন রাইট হ্যান্ড পার্টে কয়টা আছে? রাইট হ্যান্ড পার্টে দেখো এইখানে আছে 9টা আর এখানে আছে কয়টা? একটা। 9 + 1 দ্যাটস ওয়াই 10। এবং ভর রাইট হ্যান্ড পার্টে কয়টা আছে? উপরে আছে আমাদের 19টা আর একটা, 19 + 1 দ্যাটস ওয়াই 20। তার মানে দেখো লেফট হ্যান্ড পার্টে ভর আমাদের 20, রাইট হ্যান্ড পার্টেও ভর 20, লেফট হ্যান্ড পার্টেও আমাদের প্রোটন 10, রাইট হ্যান্ড পার্টেও আমাদের প্রোটন 10, দ্যাটস ওয়াই ইকুয়াল হয়ে গেছে। তারপরে এইখানে যদি দিয়ে দেখো, এইখানে দেখো লেফট হ্যান্ড পার্টে আমাদের ভর সংখ্যা 14 এবং রাইট হ্যান্ড পার্টেও আমাদের ভর সংখ্যা 14। লেফট হ্যান্ড পার্টে আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের 6, আর লেফট হ্যান্ড পার্টেও প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের 7 প্লাস -1। এই যে -1 এটা হচ্ছে বিটা রে তোমার ইমিনেশন করছে বা ইমিশন করছে, দ্যাটস নির্গত হয়েছে, বিটা রশ্মি নির্গত হয়েছে। তো বিটা রশ্মি নির্গত হলে আমাদের সমীকরণের রাইট হ্যান্ড সাইডে একটা প্রোটন কমে যায়, এটা মাথায় রাখো। বিটা রশ্মি নির্গত হলে রাইট হ্যান্ড পার্টে আমাদের কি হয়? সমীকরণের প্রোটন সংখ্যা কমে যায়। ওকে, তার মানে এখানে 7টা আছে, 7টা থেকে একটা কমে 6টা হয়ে গেছে, তার মানে ব্যালেন্স হয়ে গেছে। ওকে, তো দেখি এই রিলেটেড প্রশ্ন কিভাবে আসতে পারে। তো দেখো এইটা থেকে ও আসছে, আবার চট্টগ্রাম 19ও আসছে। এই যে তোমাদের আমি বলি না কি জন্য ভার্সিটি কটাই পড়বা, ভার্সিটি কটা পড়ার কারণ হচ্ছে এই যে আমি যেভাবে টপিকস, এইভাবে যে টপিকস গুলা লিখে দিছি না, ভার্সিটি কতেও দেয় আমাদের সূচিপত্রের মধ্যে এইবার টপিকস আছে। আর যারা কোর্সে আছো তোমাদের তো আর আমি এইবার স্লাইড দিয়ে দিচ্ছি, তোমাদের তো আর লাগবে না, তোমরা নোট করে নিচ্ছ। সো নোট করার পর তোমরা ওই ভার্সিটি কয়ে, আমি তো স্লাইডের মধ্যে ধরো সর্বোচ্চ 20টা বা 25টা প্রশ্ন ইনক্লুডেড থাকে, বাট ভার্সিটি কয়ের মধ্যে সেম সেম টপিক্স পাবা। ওই টপিক্সে যতগুলো প্রশ্ন আছে জাস্ট চোখ দিয়ে সলভ করে ফেলবা, চোখ দিয়ে সলভ করে ফেলবা। কিছু প্রশ্ন যদি কঠিন মনে হয় বা একটু ট্রিকি মনে হয়, তাইলে তো আমাদের গ্রুপে তুমি আলোচনা করতে পারো, অথবা তুমি যে জিনিসটা করতে পারো, তুমি যদি বুঝে ফেলো তাহলে তুমি ওই নোটের মধ্যে সাইডে লিখে রাখবা, তাইলে তোমাদের জন্য বেস্ট হবে। ওকে, তাইলে দেখি আমরা এখন কি বলছে। এ কোনো সোডিয়াম অ্যালু সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এ বিদ্যমান নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা কত, এইটা আমরা ফাইন্ড আউট করব। এখন এটা কিভাবে ফাইন্ড আউট করতে পারি একটু দেখি আমরা। তাহলে এখনো, ওকে, এখানে কি কি আছে ভাই? এখানে আছে সোডিয়াম আছে। এখন বলো সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত? সোডিয়ামের নিউট্রন সংখ্যা, সোডিয়ামের ইয়েটা জানি আমরা কি, এখানে আমি সাইডে লিখে দিই। সোডিয়াম 23 11। তার মানে সোডিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে আমাদের কত? সোডিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে 23 থেকে 11 যদি বিয়োগ করি তাইলে হয় 23 -11, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের 12। কি জন্য? কারণ 23 হলো আমাদের ভর সংখ্যা, ভর সংখ্যা কি জানি আমরা? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তার মানে প্রোটন সংখ্যা তো আমরা 11 জানি, তাহলে আমরা নিউট্রন সংখ্যা বের করবো। তার মানে ভর সংখ্যা থেকে আমরা যদি প্রোটন সংখ্যাটা মাইনাস করে ফেলি তাহলে নিউট্রন সংখ্যাটা ফাইন্ড আউট হয়ে যাবে। তাহলে সোডিয়ামের আমরা নিউট্রন সংখ্যা পাইলাম কত? 12। তারপরে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যালুমিনিয়ামের ইয়ে কি জানি 27 13। তার মানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা জানি কত, যে 27 - 13 দ্যাটস ওয়াই হচ্ছে 14। আচ্ছা, আমার এই যোগ বিয়োগে মেবি
ভুলও হতে পারে, তোমরা যারা ইয়ে করো আবার কারেকশন করে লিখবা। এই যেমন ধরো ক্লাস ভেক্টরে মেবি না জটিল সংখ্যার কয়েকটা ক্যালকুলেশন ভুল হয়েছে। তো ক্লাসের মধ্যে এতটা তো আমি মনোযোগ সহকারে জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই করি। তো তোমরা যখন করবা এইগুলা প্লাস মাইনাস দেওয়া দেন ঠিক আছে কিনা, ক্লিয়ার? তো আচ্ছা, তারপরে অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি 16 আর 8, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে হবে এন ও সমান হবে 16 - 8, দ্যাটস ওয়াই 8। তারপরে হলো হাইড্রোজেন। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি কি, হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই, ঠিক আছে, কোনো নিউট্রন নাই। হাইড্রোজেনের 1 - 1, দ্যাটস ওয়াই 0। ওকে, তার মানে আমি এখন এই যে আমাদের যে অণুটা আছে এই অণুর এখন যদি আমরা নিউটন সংখ্যা মানে মোট নিউটন সংখ্যা বলছে, তাহলে মানে এটা নিউটন সংখ্যা হবে, দেখো এন এ প্লাস এন অ্যালুমিনিয়াম প্লাস এন অক্সিজেন প্লাস এন হাইড্রোজেন। এই টার্মটাকে 4 দ্বারা গুণ করবা, কারণ এখানে কি আছে, 4 আছে, ক্লিয়ার, 4 আছে। তার মানে এটা কত পাইলাম, সোডিয়ামের কত পাইলাম আমরা, 12 প্লাস 14 প্লাস আমাদের 8 + 0 × 4, আলটিমেটলি তাইলে কত দাঁড়ালো, 12 14 প্লাস 32। এখন এইটা ক্যালকুলেশন করলে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, আমি একটু ক্যালকুলেট করেই দিয়ে দেই। ঠান্ডা লাগছে এর জন্য আর কি তোমাদের লাইভ ক্লাসগুলো নিতে পারিনি। তাহলে এটা আনসার হচ্ছে 58। শেষ। হোপফুলি তোমরা বুঝতে পারছো কি। তবুও যদি কোনো প্রবলেম থাকে আমাদের তো ডিসকাশন গ্রুপ আছে, এখানে আলোচনা করতে পারো, বা ডাউট সলভেরও ক্লাস আছে, এইখানেও আলোচনা করতে পারো। ওকে, তারপরে দেখো এই প্রশ্নটা আসছে চট্টগ্রাম 20-21-এ। বলছে কি, M3+ আয়নের ইলেকট্রন সংখ্যা যদি 23 হয় তাইলে পারমাণবিক সংখ্যা কত? ওকে, ইলেকট্রন সংখ্যা যদি 23 হয় তাইলে পারমাণবিক সংখ্যা কত, সেটা আমরা বের করবো। তো একটু আগে আমি বলছিলাম যদি নিরপেক্ষ হইতো, নিরপেক্ষ, নিরপেক্ষ যদি হয়, নিরপেক্ষ হলে আমরা বলতে পারতাম ইলেকট্রন অ্যান্ড প্রোটন কি ইকুয়াল। তার মানে নিরপেক্ষ মৌলের ক্ষেত্রে এই যে সি যে দেখছিলাম আমরা, এই যে আমি আবার যদি লিখি, এখানে সি ছিল, এইখানে ছিল আমাদের এ, এখানে ছিল পি, এখানে ছিল এন। তাহলে এই সি সমান আমরা জানি কি, পি প্লাস ই। ই হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যা, পি হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা। এখন দেখো এখানে কি বলছে, এটা +3 দেওয়া আছে, +3 দেওয়া আছে না, তাহলে আমি লিখতে পারি এটাকে আমি 3 লিখলাম। ওকে, তার মানে ইলেকট্রন সংখ্যা কত দেওয়া আছে ভাইয়া, ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে আমাদের কত, 23। ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে আমাদের 23। এখন আমি এইখানে তো এইগুলা কি প্রোটনের চার্জ, প্রোটন সংখ্যা ঠিক আছে, বাট তুমি, আমরা কি বের করছি, আমরা তো এখন চার্জ নিয়ে কাজ করছি, তার মানে এখানে বসাবো আমরা চার্জ বসাবো। তাহলে প্রোটনের চার্জ আমি পি রেখে দিলাম। ইলেকট্রনের চার্জ কত, ইলেকট্রনের চার্জ হইলো আমাদের -1, এখানে আপেক্ষিক চার্জ নিয়ে কাজ করব। আছে কয়টা ভাইয়া, 23টা ইলেকট্রন আছে, তার মানে এখানে হবে -23 = 3। তার মানে পি সমান আমি পাচ্ছি কত, 3 + 23, দ্যাটস ওয়াই 26। হোপফুলি বুঝতে পারছি। এখন বলতে পারো যে ইলেকট্রন সংখ্যা তো 23 দেয়া আছে, তাইলে আমি এখানে -23, কারণ দেখো তুমি এখানে কি লিখছো, 3 লিখছো, এই 3টা কি লিখছো, এই যে এম প্লাস যে ইয়েটা আছে, ধাতু বা মৌল বা যাই বলো না কেন, আয়ন আছে, সেটার চার্জ লিখছো। তার মানে এইখানে তুমি কি করবা, পি এবং ইলেকট্রন, কারণ দুইটা চার্জের রেজাল্টই তো আরেকটা চার্জই হবে। যদি দুইটা সংখ্যার রেজাল্ট আমরা পাইতাম, কি এখানে যদি কোনো সংখ্যা দেয়া থাকতো তাইলে আমরা সংখ্যা নিয়ে কাজ করতাম, বাট এখানে তো আমরা চার্জ নিয়ে কাজ করছি, তার মানে প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ ইনক্লুডেড করতে হবে। সো প্রোটনের ভ্যালুটা তো আমরা বের করবো, সো জানি না। ওকে, আর ইলেকট্রন আছে 23টা, তার মানে তার চার্জ, আপেক্ষিক চার্জ কত হবে, 23টা ইলেকট্রন -23 হবে, এই জন্য আমি -23 ইউজ করছি। হোপফুলি তোমরা বুঝতে পারছো। তার মানে এটার আনসার হবে, পারমাণবিক সংখ্যা কত হবে, পারমাণবিক সংখ্যা হবে 26। তারপরে দেখো নিউক্লিয় বিক্রিয়া। তো এইখানে কি বলছে, দেয়া আছে, বলছে এক্স কণাটির নাম কি, এক্স কণাটি কি হবে। সো আমাদের লেফটের পার্টের আমাদের প্রোটন সংখ্যা এবং আমাদের ভর সংখ্যা, এবং রাইট হ্যান্ড পার্টের প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা মানে ইকুয়াল করার পর আমরা লেফটের পার্টের ডাটাগুলো পাইব। যেহেতু লেফট পার্টে মানে এক্স এর ডাটাটা পাইব আর কি, যেহেতু লেফট পার্টে ডাটা দেয়া নাই, তাহলে আমরা রাইট পার্ট থেকে শুরু করি প্রথমে। ওকে, রাইট পার্টে আমাদের পি আর, পি আর কত আছে, পি আর আছে আমাদের 6 + 0, আলটিমেটলি 6। ওকে, তারপরে আমাদের এ আর, এ আর কত আছে, এ আর আছে 12 + 1, দ্যাটস ওয়াই 13। 13। এখন আসো আমাদের রাইট পার্টে, রাইট পার্টে তাইলে আমাদের কত লাগবে, রাইট পার্টেও আমাদের লাগবে, লাগবে কত, সরি লেফট পার্টে, লেফট পার্টেও আমাদের 13ই লাগবে। তাইলে 13 সমান আমরা লিখতে পারি 9 + x। এক্স না দিয়ে তুমি এ দিতে পারো, বা স্মলে এ দিলাম। তার মানে এর ভ্যালুটা কত আসলো, এর ভ্যালুটা আসে 4। এ বলতে এই যে এখানে 9
প্লাস এটাকে ধরে নিলাম আমি এ, এটাকে ধরে নিলাম আমি বি আর কি। তাহলে এ বলতে আমরা 4 পাইছি। এখন আসো আমাদের লেফট পার্টে আমাদের প্রোটন। তাহলে প্রোটন সমানও আমাদের 6ই লাগবে, আর নিউক্লিয় বিক্রিয়ার প্রথম দিকে আমি বলছিলাম। তাহলে সেটা কি হবে? সেটা হবে 4 + বি। দ্যাটস ওয়াই আমাদের ভি সমান আমরা পাচ্ছি 2। তার মানে এক্স কণাটির যদি আমি আকারটা প্রকাশ করতে চাই, তাহলে আকারটা প্রকাশ করতে চাই 4 আর 2। শেষ। এখন যেহেতু কণা বলছে, কণা নট মৌল, তাহলে কণা বিধায় এইটা হবে আলফা কণা। কারণ আমরা জানি 4 এবং 2 থাকে কার? আলফা কণা। তার মানে এইটা হবে আলফা কণা। তার মানে কণাটির নাম কি হবে? কণাটির নাম হবে আলফা কণা। উফলে বুঝতে পারতো। এখন যদি বলতো মৌল, এক্স মৌল, তখন হয়তো হিলিয়াম। এক্স মৌল যদি বলতো তখন হয়তো হিলিয়াম, বাট বলছে যেহেতু কণা, তার মানে সেটা হবে আলফা কণা। বুঝতে পারছি আনসারটা? এখন দেখি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এখানের মধ্যে কিছু ট্রাম আছে, এই ট্রামগুলো একটু মাথায় রাখতে হবে। তো আলফা কণার তো আর আমরা সংকেত জানি যে আলফা কণা আমরা একটু আগে দেখে আসছি। আলফা কণা সেটাকে এইভাবে প্রকাশ করা হয় 2 + দেন 4 2। শেষ, আলফা কণা। তারপর আলফা কণায় যে ইয়েটা ইউজ করা হয়, জিঙ্ক সালফাইডের পাত ইউজ করা হয়, জিঙ্ক সালফাইডের পাত। জিঙ্ক সালফাইডের পাত ব্যবহার করা হয়। সরি, জিঙ্ক সালফাইডের পাত না, আলফা কণায় আমাদের ব্যবহার করা হয় জিঙ্ক সালফাইডের পর্দা। জিঙ্ক সালফাইডের পর্দা। ওকে। দেন আমাদের ইউজ করা হয় সোনার পাত। সোনার পাত, যার পুরুত্ব কত ভাইয়া? যার পুরুত্ব, যার পুরুত্ব 0.00004 সেন্টিমিটার। যার পুরুত্ব 0.004 সেন্টিমিটার। এটা মাথায় রাখবা কিন্তু, ঠিক আছে? এটা মাস্ট বি আমাদের মাথায় রাখতে হবে। নাইলে কিন্তু দেবা দেন এই যে 0 পয়েন্ট যেটা বলছিলাম সোনার পাতের পুরুত্ব, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। বুঝতে পারছি যে ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপরে দেখো আমাদের এখানে 3টা শূন্য হবে আর কি, নট 4টা শূন্য, একটা এক্সট্রা দিয়ে দিছে। আর ইউনিটটা কিন্তু সেন্টিমিটার আছে, ইউনিটটা কিন্তু সেন্টিমিটার আছে, এটা মাথায় রাখবো পুরুত্ব। তারপরে এই যে আমরা আলফা কণা যেটা ইউজ করি, সেটা কই থেকে পাই? সেটা পাই বিসমাথ, বিসমাথ আইসোটোপ। 83 বিসমাথ আইসোটোপ থেকে আমরা কি পাই? ওই আলফা কণাটা, আইসোটোপ থেকে আলফা কণা নিঃসরণ করা হয়। নিঃসরণ, নিঃসরণ করা হয়, করা হয়। ওকে। তারপরে দেখো প্রায় 20,000টির মধ্যে একটি, 20,000টির মধ্যে একটি আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে। একটি কণা বিপরীতে ফিরে আসে, বিপরীতে ফিরে আসে, ফিরে আসে। প্রায় 20,000টির মধ্যে একটি আলফা কণা বিপরীতে ফিরে আসে এবং জিঙ্ক সালফেট পর্দা ব্যবহার করা হয়। তো এই যে এখানে যে 5টা জিনিস লিখে দিলাম, এই 5টা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই 5টা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, একটু মনে রাখার ট্রাই করবা। ওকে। এই দেখো আলফা কণার ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা কত। হোপফুলি এটা স্যাক 2024-25 আসছে, সো এটা পারার কথা। ওকে। তাহলে আলফা কণার সিম্বলটা কি ছিল? যে 2 + 4 আর 2। তাহলে ভর সংখ্যা, ভর সংখ্যা কত আমাদের 4, অ্যান্ড প্রোটন সংখ্যা কত আমাদের? প্রোটন সংখ্যা হলো 2। তার মানে এটা হলো আমাদের ভর সংখ্যা, এটা হলো আমাদের প্রোটন সংখ্যা। ওকে। তারপরে আসি ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ আর কি, কৌণিক ভরবেগের ব্যাপার স্যাপারে। সো কৌণিক ভরবেগ আমরা জানি mvr = NH/2 পাই। এখানে এইচ হলো আমাদের প্লাঙ্কের ধ্রুবক, এর মান কত? 6.626, 626 × 10⁻34 জুল সেকেন্ড। ওকে, জুল সেকেন্ড। আর এম কি? এম হলো ইলেকট্রনের ভর, ভি হচ্ছে তুমি যে কক্ষপথ আছে ওই কক্ষপথের বেগটাই, আর হলো ওই কক্ষপথের ব্যাসার্ধ আর কি। আচ্ছা, তারপরে দেখো এনতম কক্ষপথের ব্যাসার্ধ, ফর্মুলাটা এইটা, এই ফর্মুলাটা মনে রাখার দরকার নাই। আমরা জাস্ট এই ফর্মুলা দিয়ে আনসারটা বের করে ফেলতে পারি, এই ফর্মুলা দ্বারাই আনসারটা বের করতে পারি। এই জেডটা কি? এই জেডের পরিচয় কি? এই জেডের পরিচয় হচ্ছে আমাদের ভর সংখ্যা নয়, এই জেডের পরিচয় হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা। এখানে জেড দ্বারা বোঝাইছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। আচ্ছা, এখন দেখো এই যে জিনিসটা লিখছো তুমি যে 0.53, এটা কিন্তু ইউনিট আছে অ্যাংস্ট্রমে, আছে অ্যাংস্ট্রমে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, অ্যাংস্ট্রমে আছে।
ক্লিয়ার? তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। তারপরে হচ্ছে কক্ষপথের শক্তি, কক্ষপথের শক্তি এই ফর্মুলা দ্বারা বের করবা। সো এইটাও দেখো শক্তিটা কিসে দেওয়া আছে, শক্তিটা দেওয়া আছে ইলেকট্রোভোল্টে। সো সেকে তো অপশন নাই, সো অপশন যখন নাই তখন তোমাকে যদি ইউনিট মেনশন করে দেয় তাইলে তো তাদের ইউনিটেই তোমাকে বের করতে হবে। আর যদি মেনশন না থাকে তাইলে -z² / n² ইন্টু 13.6 ইলেকট্রোভোল্ট, এই যে ইলেকট্রোভোল্ট এই ওয়ার্ডটা মেনশন করে দিতে হবে। ক্লিয়ার? নাইলে কিন্তু আনসার ভুল হওয়ার পসিবিলিটি বেশি। ওকে, আচ্ছা। তারপরে জেড তো আর গেল আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, আর এন তো হলো আমাদের কক্ষপথ সংখ্যা আর কি, এন। তারপরে এনতম কক্ষপথের ব্যাগ, এইজন ব্যাগ, এটাও কিন্তু সিজিএস ইউনিটেই দেওয়া আছে, মানে সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড জেড বাই। ওকে, আর কিছু জিনিস মনে রাখবা, এক জুল সমান আমরা জানি 10⁻⁷ আর্গ, তারপরে 1 কুলম সমান হচ্ছে গিয়ে এইটা। তারপরে সিজিএস এককে ইলেকট্রনের চার্জ, সিজিএস এককে ইলেকট্রনের চার্জ -4.8 ইন্টু 10⁻10। ওকে, আচ্ছা। তারপরে দেখি এখন আমরা এই টপিক্সটা দেখি। বলছে কি যে বোর মডেল অনুযায়ী পঞ্চম শক্তি স্তরে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? পঞ্চম শক্তি স্তরে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তার মানে আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি mvr সমান হচ্ছে nh/2 পাই। ওকে, nh/2 পাই, এইটাকেই দ্বারা বোঝায় কিন্তু কৌণিক ভরবেগ। যারা নিউটনের বলবিদ্যা পড়ছো তারা জানার কথা। তাহলে এল সমান আমরা লিখতে পারি, যেহেতু পঞ্চম শক্তি স্তর বলছে, তাহলে 5h হচ্ছে আমাদের 2 পাই, এইটা রাখলেই আনসার শেষ। এটাই রাখতে পারো তুমি। ওকে, বা তুমি ভ্যালু বের করেও লিখতে পারো, সমস্যা নেই, বাট এটা রাখাই সেফ জোন, 5h/2 পাই। তারপরে আসি ডিবগলির সমীকরণ। সো ডিবগলির সমীকরণকে বলা হয় যে দ্বৈত সমীকরণ, দ্বৈত সমীকরণও বলা হয়। ডিবগলির সমীকরণ না দিয়ে অনেক জায়গায় তোমাকে দ্বৈত সমীকরণও দিয়ে বলে দিতে পারে। সো ডিবগলির সমীকরণ যে কথা আর দ্বৈত সমীকরণ সেম কথা। তাহলে ডিবগলির সমীকরণ দ্বারা দেখো ল্যামডা সমান আমরা লিখতে পারি h/mb। এই এমবি হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ, যেটাকে পি দ্বারা ডিনোটেড করা হয় আর কি, পি দ্বারা ডিনোটেড করা হয় ভরবেগ। ওকে, সো এটা লেস ইম্পর্টেন্ট বলা যায়। এখন আসে কোয়ান্টাম সংখ্যা, দিস ইজ ইম্পর্টেন্ট টার্ম। কোয়ান্টাম সংখ্যা এইটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট বিষয়। ওকে, তো কোয়ান্টাম সংখ্যা আমরা জানি যে 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে। প্রথম হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে ডিনোটেড করা হয় আমাদের কি দ্বারা? এন দ্বারা ডিনোটেড করা হয়। ক্লিয়ার? সো এই এন এর মান হয় 1 2 3 ডট 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 পূর্ণ সংখ্যা আর কি। তারপরে যে জিনিসটা আছে, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি মিন করে? এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা মিন করে আমাদের কক্ষপথ সংখ্যা অথবা পরমাণুর আকার। যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বেশি সেই পরমাণুর আকারটাও বেশি হবে আর কি। তারপরে যে কোনো শক্তি স্তরে, ধরো তোমাকে বললো তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, হোয়াট এভার, যে কোনো স্তরে বা যে কোনো শক্তি স্তরে মোট মানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরতে পারবে সেটা বের করার ফর্মুলা হচ্ছে 2n²। এই এনটা হচ্ছে আমাদের কক্ষপথ সংখ্যা। আর যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা অরবিটাল আছে সেটা আমরা বের করতে পারি n² দ্বারা। ওকে, তারপরে আসি সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা আবার কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তি স্তর বের করা যায়। উপশক্তি স্তর, এই কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তরের সাথে শক্তি স্তর, উপশক্তি স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ আর কি। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তরের সাথে সামঞ্জস্য, এর মানটা কি হয়? একে এল দ্বারা ডিনোটেড করা হয়, এই যে এল দ্বারা ডিনোট করা হচ্ছে। সো এই যে এর মানটা, এল এর মানটা কি? এল এর মানটা হয় 0 থেকে শুরু হয়, দেন n-1 পর্যন্ত গিয়ে স্টপ হয়, n-1 গিয়ে স্টপ হয়। ঠিক আছে, এন এর সমান কখনোই হতে পারে না। যেমন ধরো কোনো একটা পর্যায় হচ্ছে 3, তাহলে তার ক্ষেত্রে এল এর মানটা হইতে পারে 0 হইতে পারে, বা 1 হইতে পারে, বা 2 হইতে পারে, কখনোই কি হবে না? 3 হবে না। তাহলে এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি থাকে তাইলেই কারেক্ট, বাট অন্য কোনো কিছু থাকলে সেটা কারেক্ট না। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো আমাদের এই যে এল, এল দ্বারা কি বোঝায়? কক্ষপথের আকৃতি বোঝায়। কি জন্য বললাম কক্ষপথের আকৃতি বোঝায়? দেখো, উপশক্তি স্তর আমরা এ পর্যন্ত জানি 4টা। এই 4টা উপশক্তি স্তরের মধ্যে আমাদের এস আছে, পি আছে, ডি আছে অ্যান্ড এফ আছে। তো এই যে এস যে জিনিসটা আছে, এই এস এর আকৃতি কিরকম? এস এর আকৃতি জানি আমরা গোলাকার বা বৃত্তাকার, পি এর আকৃতি আমরা জানি ডাম্বেল আকার, ডি এর আকৃতি হচ্ছে আমরা ডাবল ডাম্বেল, এবং এফ এর আকৃতি হচ্ছে কমপ্লেক্স। এজন্যই আমাদের এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কক্ষপথের আকৃতি পাই। ওকে, দেন আসি আমাদের, দেন আসি আমাদের কি, দেন আসি আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা।
ওকে। তো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা ডিনোটেড করা হয়। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমাদের কি দ্বারা ডিনোটেড করা হয় ভাই? এম দ্বারা ডিনোটেড করা হয়। এই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানটা কি হয়? এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানটা হয় -L হতে শুরু করে 0 টাচ করে +L। জিনিসটা কেমন? ধরো কোনো একটা তুমি এল এর মান জানো, এল এর মান জানো 2, তার মানে তার এম এর মানটা হবে -1 বা -2 বা -1 বা 0 1 2। মানে এই পাঁচটার মধ্যে যে কোনো একটা হবে, পাঁচটার মধ্যে যে কোনো একটা যদি দাও তাহলে রাইট, আদারওয়াইজ কোনটা রাইট না। ওকে। তারপরে এম এর মান দ্বারা অরবিটাল সংখ্যা নির্দেশ করে। এখন তুমি যদি এল এর মান জানো তাহলে তার এই অরবিটাল কয়টা এটা কিন্তু তুমি ইজিলি বের করতে পারবা। ওকে, ইজিলি বের করতে পারবা। এটা কিন্তু এল, আর এটা হচ্ছে আমাদের 1। এই যে 1। ওকে। তারপরে দেখি আমরা অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস, কারণ এই যে অরবিটাল নিজেই তো ত্রিমাত্রিক, যেমন এস এর তো কোনো অরবিটাল নাই, বাট পি এর তিনটে অরবিটাল, পি এক্স, পি ওয়াই, পি জেড। তার মানে এটা হলো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। সো এই যে ত্রিমাত্রিক দিক বিন্যাসটা বোঝানো যায়। আচ্ছা, তারপরে আসি ঘূর্ণন কোয়ান্টাম, এটাকে এস দ্বারা ডিনোট করা হয়। এটার মান হয় +½ না হয় -½ অলওয়েজ, যে কোনো ক্ষেত্রে। আর ইলেকট্রন নিজকের চারপাশে ঘূর্ণন সম্পর্কে আমরা ধারণা পাই এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার দ্বারা। এই হচ্ছে চারটা কোয়ান্টাম যে সংখ্যা আছে, এই চারটা কোয়ান্টাম সংখ্যার টুকটাক বিবরণ, আমরা সবাই পারি সেগুলো। এখন আসি সেকেন্ড লাস্ট, তোমাদের আগের বছর বা যারা সেকেন্ড টাইম দিস বা এবার, তারাও কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হয়েছে সেকেন্ড। তো সেখানে কি বলছে দেখো, 2p অরবিটালের ক্ষেত্রে এন এবং এল এর মান নির্ণয় করো। তার মানে 2p অরবিটাল, তার মানে 2p অরবিটাল বলছে, তার মানে এন এর মান কত আমাদের ভাইয়ের 2, আর এল এর মান কত পি। আমরা জানি কি দেখো, এল এর মান 0 হলে সেটা হচ্ছে এস, এল এর মান 1 হলে সেটা হচ্ছে পি, এল এর মান 2 হলে সেটা হচ্ছে ডি, এবং এল এর মান 3 হলে সেটা হচ্ছে এফ। তার মানে এখানে পি আছে না, তার মানে এল এর মান কত আমাদের 1। তার মানে এটার আনসার হবে n = 2 এবং l = 1। তারপরে আসি পরমাণুর চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কত। এখানে বলছে কিন্তু অরবিটাল সংখ্যা, নট ইলেকট্রন ধারণ ক্ষমতা। এটা আসছে সেক 15-16-তে। তাইলে আমরা জানি কি, যদি এন যদি থাকে তাহলে অরবিটাল সংখ্যা, অরবিটাল অরবিটাল সংখ্যা হয় কত, n²। তাইলে এখানে এন এর মান কত, 4। তার মানে সেটা হচ্ছে 4², দ্যাটস হয় 16। তার মানে আনসার হচ্ছে 16। তারপরে আসি 20-21, মানে আমাদের সেশনে। সেখানে বলছে কি, সোডিয়ামের সর্বশেষ স্তরের ইলেকট্রনটির চারটি কোয়ান্টাম সংখ্যার সেট লেখো। তার মানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, সোডিয়াম তো 11, তার মানে তার ইলেকট্রন বিন্যাস এখানে আমি নিয়ন মানে 10টা ঢুকিয়ে দিছি। তারপর হচ্ছে আমাদের কত, 3s1, সরি এখানে 2 দিয়ে দিচ্ছি, 3s1। তাহলে সোডিয়ামের শেষ ইলেকট্রনটা কই আছে, 3s1-এ আছে। তার মানে বলছে এখন চারটা কি লিখতে আমাদের, কোয়ান্টাম সংখ্যার সেট লিখতে, অর্থাৎ এন এল এম এস, এই চারটে লিখতে। তাহলে এন এর মান কত হবে, এন এর মান হবে আমাদের 3। এখন এল, যেহেতু এস এ আছে, তার মানে এল এর মান হচ্ছে আমাদের 0। আচ্ছা, তারপরে এম, এল এর মান 0 হলে আমাদের এম এর মানও শূন্যই হবে, -0 +0 বা 0 যাই বলো না, এখানে আলটিমেটলি 0। এস, এস এর মান হবে হয় +½ না হয় -½ তাহলে আমি প্রথম ইলেকট্রনটাকে, আমি আর কি প্রথম ইলেকট্রনটাকে আমি +½ ধরে নিই আর কি। তুমি যদি -½ লেখো তাইলেও কিন্তু সমস্যা নেই, বাট প্লাস মাইনাস লেখা যাবে না, যেহেতু একটা ইলেকট্রন বলছে, তো একটা ইলেকট্রনের জন্য একটাই কোয়ান্টাম সংখ্যার সেট হবে। তো তুমি যদি +½ দিয়ে দাও তাহলে একটা সেট পাইলা, যদি এখানে -½ ইউজ করো তাহলে আরেকটা সেট পাইবে, তার মানে তো দুইটা হয়ে গেছে। তো দুইটা দেওয়া যাবে না, যে কোনো একটা, হয় তুমি প্লাস ইউজ করবে না হয় তুমি মাইনাস ইউজ করবে। তার মানে তুমি হয় যদি এইটাই ইউজ করো তাহলে এইটা কারেক্ট, বা n = 3, l = 0, m = 0, বা s = -½ এইটাও কারেক্ট। বাট n = 3, l = 0, m = 0, s = +-½ এইটা হচ্ছে আমাদের রং। বুঝতে পারছি? এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখলেই তুমি মার্কস পাবো, বাট এটা যদি লিখো তাহলে তোমার মার্কস বাদ। ওকে। তারপরে আসি অ্যালুমিনিয়ামের 3p1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেট, যেটা জিএসটিতে আসছে। দেখো সেকের প্রশ্ন, জিএসটির প্রশ্ন সেম টাইপের হয়, সেম ধাঁচের হয়। বুঝতে পারছি? বা যে কোনো ভার্সিটির প্রশ্ন সেম ধাঁচেরই হয়। তো এটা দেখি 3p1, এটার ক্ষেত্রে আমরা বের করবো সেম NLM। তার মানে এন এর মান কত আমাদের 3, পি তার মানে এল এর মান কত আমাদের 1, এম এর মান, এখন এম এর মান তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, -1, 0, +1, ওই আগেরটা যেরকম বলছি একটা ইউজ করো, নট ডাবল। তাহলে এখানে আমি -1 ইউজ করছি, শেষ।
বা এটাকে তুমি চাইলে এটাও লিখতে পারো, কেউ যদি এইটা লিখে তাইলেও তারটা রাইট, যেহেতু এটা এখানে অপশন নাই। কোনো স্যারের কেটে দেওয়ার মতো কোনো সাধ্য আছে বলে আমার মনে হয় না প্লাস হাফ। বাট তুমি যদি প্লাস মানে সেইটা আমি ইউজ করো, তাইলে কিন্তু রং। ওকে, তার মানে এই তিনটার মধ্যে যেটা তোমার খুশি সেটাই তুমি ইউজ করতে পারো। আশা করি আমি আমার জায়গা থেকে ক্লিয়ার হয়েছি। এখন আসি ইলেকট্রন বিন্যাস। সো ইলেকট্রন বিন্যাস আমরা বেসিক্যালি করি কার সাহায্যে? ইলেকট্রন বিন্যাস আমরা বেসিক্যালি করি আফবাউ এর সাহায্যে। তাইলে এই আফবাউ জিনিসটা কি? এই আফবাউ একটা জার্মান শব্দ যার অর্থ হচ্ছে বিল্ডিং। আমরা একটা বিল্ডিং এ যেভাবে উঠি, আফবাউ ইলেকট্রন বিন্যাস সেম ভাবেই থাকে। অর্থাৎ আফবাউ ইলেকট্রন বিন্যাসে কি বলছে যে পরমাণুর অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে প্রবেশ করে যেন তারা সর্বনিম্ন কক্ষপথটা পূরণ করে দেন উচ্চ কক্ষপথে গমন করে। ওকে, তার মানে প্রথমে নিম্ন শক্তি স্তর পূরণ করবে, দেন উচ্চ শক্তি স্তরে গমন করবে। এই আউফবাউ নীতি আরেকটা নাম হচ্ছে N+L নীতি। N+L নীতি, এই আউফবাউ নীতির এনাদার নাম হচ্ছে N+L নীতি। ওকে, তো এই যে আমরা অরবিটালের শক্তি N+L এর সাহায্যে পাই, বিদায়ী এটার নাম হচ্ছে N+L নীতি। এখন ধরো দুইটা অরবিটালের মধ্যে যার N+L এর মান বড়, তার শক্তিও বড়। কিন্তু যদি সমান হয় তাহলে আমরা সেটা মেজারমেন্ট করি এন এর মানের উপর, যার এন এর মান বড় তখন তার শক্তি বড়। ওকে, লাইক দ্যাট। যেমন ধরো থ্রি পি। থ্রি পির ক্ষেত্রে আমাদের N+L এর মান কত? 4। দেন হচ্ছে আমাদের ফোর এস এর ক্ষেত্রে N+L এর মান হচ্ছে আমাদের 4। তার মানে এই দুইটার মধ্যে আমাদের N+L এর মান সেম। তাহলে বড় কাকে মেজারমেন্ট করব? আমরা এন এর ভ্যালু দ্বারা। যেহেতু এখানে এন এর ভ্যালু 4, তার মানে বড় হচ্ছে এইটা। আশা করি আমরা বুঝতে পারছি। তারপরে দেখো এই N+L নীতি মেনে চলে না তিনটা মৌল। তিনটা মৌলই এই N+L নীতি মেনে চলে না, কারণ এই তিনটা মৌল যদি N+L নীতি মেনে চলে তাহলে তার পরমাণুর যে সংকুচনটা, এই সংকুচনটা বেশি হয়ে যাবে। যার কারণে N+L নীতি এই তিনটায় মেনে চলে না। তারা কে কে? তারা হচ্ছে ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড এবং থ্রিওনিয়াম। এখানে আমি ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইডের ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে। দেখো, এখানে যে জিনিসটা হওয়া উচিত ছিল, ল্যান্থানাইডের 6s2, এই যে 6s2 এটা ফুলফিল করার পর একটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে। ওই একটা ইলেকট্রন যাওয়ার কথা ছিল আমাদের, এই একটা ইলেকট্রন যাওয়ার কথা ছিল আমাদের এই যে 4f এ আছে, এই যে 4f আছে, এই 4f এ যাওয়ার কথা ছিল। বাট এইটা 4f এ না গিয়ে 5d তে গেছে। কারণ দেখো, 6 থেকে যখন 4-এ জাম্প করবে তখন জাস্ট একটা ইলেকট্রন 6 থেকে যখন 4-এ জাম্প করছে, তখন তার দুইটা কক্ষপথ ডিঙ্গিয়ে যাইতে হয়েছে। কিন্তু একটা ইলেকট্রনের শক্তি খুব বেশি না, এজন্য যখন ডিঙ্গে যাইব তখন তার ইলেকট্রনের আকারটা অধিক সংকুচিত হয়ে যায়। এই সংকুচন রোধ করার জন্যই আমাদের 6s2 এর পরে একটা ইলেকট্রন 4f এ না গিয়ে 5d1-এ চলে আসছে। সেম রিজন অ্যাক্টিনাইডের ক্ষেত্রে, সেম রিজন থুরিয়ামের ক্ষেত্রে। হোপফুলি বুঝতে পারছে। এই দুইটা বা এই তিনটা ইলেকট্রন বিন্যাসটা দেখে রাখো, যদি তোমাকে দিয়ে দিলেন তাহলে ইলেকট্রন বিন্যাস করো, শেষ। যেটা বুয়েটে আসছিল, ল্যান্থানাইডের ইলেকট্রন বিন্যাস বুয়েট 20-21-এ আসছিল। বুয়েট আমাদের সময় আর কি, আমি যখন দিছিলাম, জাস্ট ওই ইলেকট্রন বিন্যাস পারলেই 10 মার্ক আসছিল। ইলেকট্রন বিন্যাস পারলেই ল্যান্থানাইড এবং ক্রোমিয়ামের মেবি ছিল, ল্যান্থানাইড আর ক্রোমিয়াম এই দুইটা ইলেকট্রন বিন্যাস দিছিল, তার জন্য 10 মার্ক রিটেনে, বুয়েট রিটেনে আমি যখন দিছিলাম 20-21-এর। আচ্ছা, তারপরে আসি ইলেকট্রন বিন্যাসে। এখানে বলছিলাম ডেভেলপ বাই আর ট্রিক্স। যদিও এই ট্রিক্সটা তোমার এখন আর এডমিশনে কাজে লাগবে না, তবুও আমি একটু বলে দিই। যেমন ধরো এইটা এইটা করতে হলে তো আমাদের ভাবতে হবে কার শক্তি বেশি, কার শক্তি কম, কার শক্তি বেশি, কার শক্তি কম। সো এখানে আমি একটা যেভাবে মনে রাখি আর কি, একটা আমি ছন্দ আকারে মনে রাখি। এই ছন্দটা কি? এসো, এসো, প্রিয়া, এসো, প্রিয়া, এসো। তার মানে যা যা বলছে আমি ডাবল ডাবল করে বলছি। এসো, 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 প্রিয়া, এসো, প্রিয়া, এসো। তারপর হচ্ছে ডিপিএস করো, ব্যাংকের যে ডিপিএস, যা বলবো আমি ডাবল ডাবল বলবো। ডিপিএস করো, ডিপিএস করো। ওকে, দেন হচ্ছে এফডিপিএস, এফডিপিএস করো, এফডিপিএস করো। ওকে, তার মানে দেখো, এই এস দ্বারা এস, এস, পি, এস, পি, এস, এটা তো আর ডিপিএস আছে, ডিপিএস। দেন হচ্ছে এইটা তো ডিপিএস আছে, ডিপিএস। দেন হচ্ছে এফ ডিপিএস, এফ ডিপিএস। ফাইন। ওকে, তার মানে দেখো আমাদের
এসটা শুরু হয় ওয়ান থেকে, যতগুলো এস আছে সিরিয়ালি নাম্বার দিয়ে যাবা। যেমন ধরো 1 2 3 4 5 6 7, 6 7। আচ্ছা, আরে, এইখানে না, আমি তো এইগুলাতে সন্দেরই বসিয়ে দিছি। এই দেখো, 7, 5 পরে 6, তারপরে 7, দেন হচ্ছে আমাদের 8। 8, ওকে। দেন আমাদের পিটা শুরু হয় আমাদের 2 থেকে, এইবার সিরিয়ালে বসে যাবে 2 3 4, 2 3 4, দেন হচ্ছে 5, দেন হচ্ছে আমাদের 6, দেন হচ্ছে আমাদের 7, দেন হয় আমাদের ডিটা হয় আমাদের 3 থেকে, তার মানে 3 4, 3 4 5, সরি, আবার উপরের ইয়েতে বসিয়ে দিচ্ছি, কেন যে উপরের ইয়েতে বসিয়ে দিচ্ছি, 4 5 6। এফ শুরু হয় আমাদের 4 থেকে, এফ শুরু হয় আমাদের 4 থেকে, তার মানে 4 দেন 5। ওকে। তো এই যে লিখলাম, এইটা হচ্ছে দেন এইটা থেকে এইটা শক্তি বেশি, দেন এইটার বেশি, দেন এইটার বেশি, দেন এইটার বেশি, এইটার বেশি, এইটার বেশি, এইটার বেশি, এইটার বেশি, এইভাবে আর কি যাচ্ছে। শেষ। এই যে শক্তির ক্রমটা, এটা এইভাবে মনে রাখতে পারো, এসো এসো প্রিয়া আসো, প্রিয়া আসো, ডিপিএস করো, ডিপিএস করো, এফটিপিএস করো, এফটিপিএস করো। তো এইটা দিলে তোমার যখন বড় একটা ইলেকট্রন নিয়ে আসতে হবে, আমরা ইজিলি কিন্তু করতে পারি। সো এটা মনে হচ্ছে যে কঠিন, বাট দুই একবার প্র্যাকটিস করলে সেটা কিন্তু আমাদের জন্য ইউজ হয়ে যায়। সো তোমরা যারা টিউশন টিউশন করাবা ইন ফিউচারে, ক্লাস 9 10 বলো, এইগুলো বললে কিন্তু তারা কিন্তু অনেক মজা পাইবে, আনন্দ পাইবে আর কি। আচ্ছা, যাই হোক, তো এটা গেল। এখন আসি ইলেকট্রনের হুন্ডের নীতি। হুন্ডের নীতিকে বক্স নীতিও বলা হয়। আচ্ছা, হুন্ডে কি বলছিল, ওই যে সমশক্ত সম্পন্ন অরবিটাল ইলেকট্রনগুলো অর্ধপূর্ণ বা সম্পূর্ণ থাকলে তার ইলেকট্রন বিন্যাসটা অধিকতর সুস্থিত হয় আর কি। ওকে। তো এস অরবিটালের ক্ষেত্রে কিন্তু আবার হুন্ডের নীতির প্রয়োজন নেই, বা এই হুন্ডের নীতিটা প্রয়োগ করা যায় না আর কি। এখন থেকে আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো। ক্রোমিয়ামের এইখানে নর্মালি হওয়ার কথা ছিল, ক্রোমিয়ামের ক্ষেত্রে নর্মালি হওয়ার কথা ছিল কি আমাদের, যে 3d4 এবং 4s2। বাট ওই যে এইটা 3d4 থেকে 3d5 অ্যান্ড 4s1 অধিকতর সুস্থিত। কারণ এটা অর্ধপূর্ণ হয়ে যাচ্ছে, এইটাও অর্ধপূর্ণ হয়ে যাচ্ছে, দুইটা অর্ধপূর্ণ, তাহলে কি তার ইলেকট্রন নিশ্চয় সুস্থিত হয়। এজন্যই এখানে 3d5 এবং 4s1 হয়েছে। সেম ক্রোমিয়ামের ক্ষেত্রেও সেম, ক্রোমিয়াম তো গেল, সেম কপারের ক্ষেত্রেও সেম আমাদের। কপারে এখানে হওয়ার কথা ছিল 3d9 4s2, বাট 3d9 থেকে যদি আমরা করি 3d10 এবং 4s1, তাহলে ডিটা আমাদের পূর্ণ হয়ে যায় এবং এসটা আমাদের কি হয়ে যায়, অর্ধপূর্ণ হয়ে যায়। দ্যাটস ওয়াই তার অরবিটালটা বা তার ইলেকট্রন বিন্যাসটা অধিকতর সুস্থিত হয়। এটা সেক 24 25-এ আসছিল কিন্তু কপারের ইলেকট্রন বিন্যাস করো। ওকে। দেন সিলভার, সেম রিজন। আচ্ছা, পলির বর্জন নীতি বা পাউলির বর্জন নীতি, সেটা কি বলছে, পরমাণুর যে কোনো দুইটি অরবিটালে চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। ওই যে আগে যা বলছিলাম, কখনোই তুমি প্লাস মাইনাস ইউজ করতে পারবে না, ক্লিয়ার? তো এইটার একটা বিরাট একটা অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্তটা হচ্ছে যে কোনো অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন ধারণ করতে পারে, যে কোনো অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন ধারণ করতে পারে, এইটা হচ্ছে তার একটা বিরাট একটা অনুসিদ্ধান্ত। ওকে। তো হোপফুলি এই টপিকস গুলো ক্লিয়ার থাকার কথা বা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তোমাদের। এখন দেখি আমাদের ষষ্ঠের যে প্রশ্নটা, ষষ্ঠের প্রশ্নটা বলছে কি, একটি মৌলের শেষ তিনটি অরবিটালে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, এইটা পারমাণবিক সংখ্যা কত? সো এখানে শেষ তিনটা অরবিটালের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা কত, 5s1 দেওয়া আছে। ওকে। তো এই যে আগে বলছিলাম এসো এসো প্রিয়া আসো, প্রিয়া আসো, ডিপিএস করো, ডিপিএস করো, এফটিপিএস করো, এফটিপিএস করো, এটা দিয়ে আমরা কিন্তু বের করতে পারি, ক্লিয়ার? কেমনে বের করবো দেখ, আমরা সিরিয়ালে বসিয়ে যাবো, এসো এসো, যেমন ধরো এসো, এসো প্রিয়া, এসো প্রিয়া, এসো, দেন হচ্ছে ডিপিএস করো, ডিপিএস করো, ডিপিএস, শেষ, আর লাগবে না। আচ্ছা, 4 দিতে তো গেছে, এসো এসো প্রিয়া এসো, প্রিয়া এসো, ডিপিএস করো, ডিপিএস করো, এগেইন ডিপিএস করো।
ওকে, তাহলে দেখো, এসো এসো প্রিয়া, এসো প্রিয়া, এসো ডিপিএস করো, ডিপিএস করো। এখানে একটু মিস্টেক আছে। এখানে একটু মিস্টেক বলতে কি, এখানে দুইটাই আমি কিন্তু 3D লিখে রাখছি। ঠিক আছে, সরি 4D লিখে রাখছি। এটা হবে আমাদের 3D, এটা হবে আমাদের 3D 6, দেন 4D, 4D 4, দেন হচ্ছে এটা ডি হবে না, এটা পি হবে, পি হবে 5S1। তার মানে আমার এই অংশটুকু প্রয়োজন হচ্ছে না আর কি। ওকে, এই অংশটুকু প্রয়োজন না হলেও হচ্ছে। তো আমাদের দেওয়া আছে কি, দেখো 3D 6, 3D 6, ওকে, দেন হচ্ছে আমাদের কি 4D 4। হ্যাঁ, এই প্রশ্নই তো ভুল আছে, এই প্রশ্ন ভুল। প্রশ্ন দেখতে হবে, এটার কারেকশন করতে হবে, এই প্রশ্ন ভুল, এটা করা যাবে না। এই দেন 3D 6, দেন হচ্ছে 4P, এটা ভুল, স্কিপ। আসি সেক 19-20। সেক 19-20 কি বলছে, ক্রোমিয়াম, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। ক্রোমিয়াম 6+, নট ক্রোমিয়াম। আচ্ছা, ক্রোমিয়ামের আমরা জানি কত, ক্রোমিয়ামের জানি কত, 24। তাহলে 6+-এ কয়টা ইলেকট্রন আছে এইটা আগে দেখতে হবে। 6+-এ আছে আমাদের 24 - 6, দ্যাটস ওয়াই আমাদের কত, 18টা। তার মানে এটা ইলেকট্রন বিন্যাস করার কথা বলছে, তার মানে এইটা ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান কাইন্ডস অফ আর্গনের মতো। তার মানে ক্রোমিয়াম 6+, তার মানে তার ইলেকট্রন আছে কিন্তু 18টা, পারমাণবিক সংখ্যা 24, বাট ইলেকট্রন সংখ্যা কত, 18। তার মানে তোমাকে বলছে ইলেকট্রন বিন্যাস, তার মানে ইলেকট্রনের বিন্যাস করবা। তার মানে সেটা হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, শেষ আনসার, 18টা হয়ে গেছে। তারপরে দেখি আমরা আমাদের রাজশাহী 21-22 যেটা আসছে, সেটা বলছে যে Fe3 এর ইলেকট্রন বিন্যাস ও যুগ্ম ইলেকট্রন সংখ্যা কত, ও যুগ্ম ইলেকট্রন সংখ্যা বের করার জন্য। তাহলে Fe3+ আগে ইলেকট্রন বিন্যাস করো। এফির পারমাণবিক সংখ্যা কত, এফির পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 26। তার মানে ইলেকট্রন সংখ্যা Fe3 এর ইলেকট্রন সংখ্যা কত আছে, 23, অর্থাৎ 26 থেকে 3টা ইলেকট্রন বিয়োগ করলে কিন্তু 23 পেয়ে যাবা। তাইলে আমরা এটা করি, এটা করে দেখি আমাদের কি আসে Fe3+। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, কয়টা হচ্ছে, 18টা হচ্ছে। আচ্ছা, 4s2, ওকে 4s2 হবে না, 3D-তে পড়ে যাবে 4s। তাইলে 23টা তো, তাইলে আমরা যদি 26টা, ফার্স্ট অফ অল পরমাণু করতে হবে কিন্তু দেখো, এই হচ্ছে 26টা। এখন তোমাকে কি করতে হবে, 3টা মাইনাস করতে হবে, 3টা বিয়োগ করতে হবে, যেহেতু 3+। তাইলে আমাদের ইলেকট্রন যখন আমরা ত্যাগ করি, তখন কিন্তু বহিস্থ স্তর থেকে ইলেকট্রন ত্যাগ হয়। তার মানে ইলেকট্রনটা চলে যাবে, এইখান থেকে ইলেকট্রনটা চলে যাবে, এখান থেকে ইলেকট্রন যাবে, আর এইটা থেকে যাবে, এটা থেকে একটা ইলেকট্রন যাবে, তার মানে হচ্ছে 3d5। এখন বলছে কি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, তার মানে ওই বক্স নীতিতে করতে হবে, হুন্ডের নীতিতে। শেষে আছে কি ডি আছে না, তাহলে ডিটা দিয়েই করো। ডির অরবিটাল কয়টা আমরা জানি, 5টা অরবিটাল। তাইলে 1 2 3 5, তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, তার মানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত, 5। তার মানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 5। পরেরটা, পরেরটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক। যদিও সেটা ইম্পর্টেন্ট না, তবুও আমরা দেখে রাখি। প্যারাম্যাগনেটিক পদার্থ কাকে বলে, দেখো প্যারাম্যাগনেটিক পদার্থের মধ্যে কি থাকবে, ওই যে অযুগ্ম ইলেকট্রন মানে বেজীয় ইলেকট্রন থাকবে, আর চুম্বক দ্বারা আকর্ষিত হয়। ডায়াম্যাগনেটিকের মধ্যে কোনো অযুগ্ম ইলেকট্রন থাকবে না, ঠিক আছে, আর চুম্বক দ্বারা আকর্ষিত হবে না। আর ফেরোম্যাগনেটিকের মধ্যে অধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকবে, অর্থাৎ ফেরোম্যাগনেটিকও কিন্তু প্যারাম্যাগনেটিকেরই একটা পার্ট। বাট ফেরোম্যাগনেটিক দ্বারা তুমি অস্থায়ী চুম্বকে পরিণত করতে পারবে, মানে তোমার ধরো চুম্বক সরিয়ে দেন তুমি একটা অস্থায়ী চুম্বক ক্রিয়েট করতে পারো ওই পদার্থ দ্বারা। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হলো ধাতু সমূহ প্যারাম্যাগনেটিক, কিন্তু তাদের লবণ বা আয়ন হচ্ছে ডায়াম্যাগনেটিক। কারণ লবণ বা আয়ন যখন গঠন করবে, যেমন ধরো সোডিয়াম, এর ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 11, এবং তার ইলেকট্রন বিন্যাসে 3s1 একটা অযুগ্ম ইলেকট্রন আছে, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। বাট সোডিয়াম+, তার ইলেকট্রন সংখ্যা 10টা, তার মধ্যে কি নাই, কোনো অযুগ্ম ইলেকট্রন নাই, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে কি ডায়াম্যাগনেটিক। এজন্যই বলছে যে ধাতু সমূহ প্যারাম্যাগনেটিক, বাট তাদের লবণ ডায়াম্যাগনেটিক। ক্লিয়ার? ওকে, এখন আসি তড়িৎচুম্বকীয় বিকিরণের টপিক্সটাতে, বা রিডবার্গ সমীকরণের যে টপিক্স আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তড়িৎচুম্বকীয় বিকিরণ, দেখো তড়িৎচুম্বকীয় বিকিরণে প্লাঙ্কের একটা তত্ত্ব ছিল। ওকে, এটা প্লাঙ্কের ইয়ে থেকে আসছে, ই প্রপোর্শনাল টু নিউ, এটাকে নিউ বলা হয় আর কি, নিউ, বা ই ইজ এইচ নিউ, বা ই ইজ সি বাই ল্যামডা। এই নিউটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক,
কম্পাঙ্ক। নিউটা কি আমাদের কম্পাঙ্ক, আর ল্যামডা কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। আর সিটা কি, সিটা হলো আমাদের তাড়িত চুম্বক তরঙ্গের বেগ, মানে আলোর বেগ আর কি, 3 × 10⁸ ms ইনভার্স 1। ওকে। আর এইচ এর ভ্যালু হতো, এইচ এর ভ্যালু আগেও আমি লিখে দিছি, তবুও এখানে লিখে দিই 6.626 × 10⁻⁴ জুল সেকেন্ড, এইটা হচ্ছে আমাদের এইচ এর ভ্যালু। ওকে। তাহলে ই প্রপোর্শনাল টু আমরা জানি। এখন এইখান থেকে দেখো, যদি যদি আমাদের শক্তি বাড়ে তাহলে আমাদের কম্পাঙ্ক বাড়বে, বাট তরঙ্গ দৈর্ঘ্য কমবে। তার মানে কম্পাঙ্ক এবং শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক, অর্থাৎ শক্তি এবং কম্পাঙ্ক বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য কমবে। এখন আসি তরঙ্গ সংখ্যা। তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত রাশিটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি তরঙ্গ সংখ্যা, এটাকে নিউ বার দ্বারা প্রকাশ করা হয়। তার মানে নিউ বার সমান লেখা যায় যে আমাদের 1/λ। এবং তরঙ্গ সংখ্যার ইউনিট কি, এসআই ইউনিট হচ্ছে আমাদের পার মিটার, এসআই ইউনিট হচ্ছে আমাদের পার মিটার। এখন দেখি তাড়িতচুম্বক তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম আর কি। আমরা জানি যে 7 টাইপস অফ তাড়িতচুম্বক আছে। সো তাদের যে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধির যে ক্রমটা, এই ক্রমটা তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দিছো, এই ধরনের ক্রম হয়তো বা কোনো না কোনো সামহাও কোনো না কোনো ভার্সিটিতে পাইছো। দেখো, মহাজাগতিক রশ্মি বা এটাকে বলা হয় কসমিক রে, কসমিক রে এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তার মানে কি, তার শক্তি বা কম্পাঙ্ক সর্বোচ্চ। তরঙ্গ দৈর্ঘ্য কম হলে শক্তি বা কম্পাঙ্ক সর্বোচ্চ, এই যে এখান থেকে এই রিলেশনশিপ থেকে। তারপরে দেখো গামা রশ্মি, তারপরে রঞ্জন রশ্মি, তারপরে অতিবেগুনি রশ্মি, তারপরে দৃশ্যমান রশ্মি, তারপরে অবলোহিত রশ্মি, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে হলো রেডিওওয়েভ। তো এই সিরিয়ালটা যদি মনে রাখতে পারো তাইলে তোমার কিন্তু ইজিলি তুমি আনসার গুলো করতে পারো। তোমাকে যদি ক্রম দিয়ে দেয় বা কোনটা শক্তি বেশি, তোমাকে বলে দিল যে গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি এবং মাইক্রোওয়েভের শক্তির ক্রম অনুযায়ী সাজাও, বলেই দিতে পারে। ওকে। তো এখানে আমি দেখো একটা ট্রিক্স আকারে আমি মনে রাখতে পারি, সেটা কি, এই যে শক্তির ক্রম কিভাবে মনে রাখবা, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধির ক্রম আর কি। তো সেটা একটা টার্মের মাধ্যমে মনে রাখতে পারো। দেখো, মগারঞ্জন, মগারঞ্জন, অতি দুষ্মন, অতি দুষ্মন, অবলাকে মারে রাতে, অবলাকে মারে রাতে। ওকে। তো এই টার্মটা দিয়ে তুমি কিন্তু এটা মনে রাখতে পারো। মতে, মগা, মগার মতে হচ্ছে এই যে মহাজাগতিক রশ্মি, তারপরে গাতে হচ্ছে গামা রশ্মি। আচ্ছা, রতে রঞ্জনের মান তো রঞ্জন রশ্মি মানে এক্স রে। তারপর অতি মানে হচ্ছে অতিবেগুনি রশ্মি, দুষ্য মানের দুশ্মন, তারপরে অবলোহিত অবলাকে, মারের মাইক্রোওয়েভ, আর রাতের রেডিওওয়েভ। ওকে। মগারঞ্জন, অতি দুষ্মন, অবলাকে মারে রাতে। ক্লিয়ার? সো এটা যদি মাথায় রাখো তাইলে কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে আর কি। আমরা যে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধির ক্রমটা আমরা পেয়ে গেছি, তার মানে বৃদ্ধির ক্রম যদি পাই তাহলে শক্তির ক্রমটা তার উল্টা হবে। ঠিক আছে না? তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শক্তি কমে। এখন দেখো ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা। এই যেমন ধরো এইখান থেকে একটা জিনিস আসছিল, 1718-তে আসছে। সেটা বলছে কি, জাল ফাস্টফুড দলিল বা টাকা শনাক্তকরণের ক্ষেত্রে আমরা ইউভি রশ্মি ব্যবহার করি। তারপরে আসল ফাস্টফুড বা দলিল বা টাকায় যে কালিটা থাকে সেটা নাম হচ্ছে ফ্লুরোসেন্ট ফসফোর কালি। তারপরে এনএমআর, তারপর এমআরআই এর পূর্ণরূপ এগুলা দিয়ে দিতে পারে। মানবদেহে ফারাইয়ার, ফারাইয়ার ফারাইয়ার এর পরিমাণ হতে কোনো রোগ আছে কিনা তা নির্ণয় করা হয়। ঠিক আছে। সো এই ইম্পর্টেন্ট কথাবার্তাটা দেখে রাখবা, কারণ এইটা আসছে 1718 আসছে যে জাল ফাস্ট ফুড শনাক্তকরণের জন্য কোন রশ্মি ব্যবহার করা হয়। ক্লিয়ার? এখন আসি আমাদের দৃশ্যমান আলো, কিন্তু আমরা 7টা দৃশ্যমান আলো কিভাবে আমরা জানি, সেটা জানি হচ্ছে বেনি আসহ কলা, বেনি আসহ কলা, আসহ কলা। এইটা আমরা ছোটবেলা থেকে জানি। বেতে মানে কি, বেগুনি। তারপরে নতে হচ্ছে আমাদের নীল, আতে আসমানি বা নীলাভ সবুজ, শতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লাতে লাল। বেনিয়া আসহ কলা, এই হচ্ছে 7টা। এদের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। এইগুলা কিসে দেওয়া আছে ভাইয়া? এইগুলা দেওয়া আছে আমাদের ন্যানোমিটারে। এই জিনিসটা মাথায় রাখবা, এইগুলা তরঙ্গ দৈর্ঘ্য আমি কিন্তু এখানে ন্যানোমিটার লিখে রাখছি পরীক্ষার সময়। লাইক দ্যাট, জিএসটির পরীক্ষার সময় তো এমসিকিউ তাবে অপশন তাবে, সব পরীক্ষার সময় মিটারে দিতে পারে, অ্যাংস্ট্রমে দিতে পারে, এইগুলো একটু মাথায় রাখবা। এখন দেখো, লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি লালের তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে লালের বিকিরণের শক্তি বা কম্পাঙ্ক সবচেয়ে কম। আবার বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তার মানে বেগুনির শক্তি বা কম্পাঙ্ক সবচেয়ে বেশি। বুঝলাম? ওই যে আগেই বলছিলাম, এইখান থেকেই বলছিলাম
যে শক্তি বেশি হলে কম্পাঙ্ক বেশি হবে বাট তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, আবার পক্ষান্তরে বলা যায় তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে শক্তি এর কম্পাঙ্ক কম হবে। ফাইন। এখন আসে আমাদের রিডবার্গ সমীকরণ, এখান থেকে ম্যাথ আসার পসিবিলিটি খুব বেশি। রিডবার্গ সমীকরণ সেটা কি, নিউ ভার সমান আমরা লিখতে পারি 1/λ, সেখানে লিখতে পারি RH × Z² 1/n1² -1/n2²। এই n1 কি, n1 হচ্ছে আমাদের গ্রাউন্ড স্টেট, গ্রাউন্ড বা নিম্ন কক্ষপথ বলতে পারো, বা নিম্ন শক্তি স্তর, নিম্ন স্তর। আর n2 হচ্ছে আমাদের উচ্চ স্তর, উচ্চতর স্তর। ওকে। আর এই আরএইচটা কি, এই আরএইচ হলো আমাদের রিডবার্গ ধ্রুবক, যার মান হচ্ছে 109678/সেন্টিমিটার। তার মানে এইখানে যে রেজাল্টটা আসবে সিজিএস ইউনিটে আসবে। যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করো তাহলে রেজাল্টটা বের হবে সেন্টিমিটারে, আর যদি আমরা তরঙ্গ সংখ্যা বের করি তাহলে রেজাল্টটা বের হবে পার সেন্টিমিটারে। বুঝতে পারছি? এটা মাথায় রাখবা। আর জেড কি, জেডটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা। জেডটা হচ্ছে আমাদের কি, প্রোটন সংখ্যা। দেখবা বইতে ম্যাক্সিমাম বইতে জেডটা দেয় নেই, কেন দেয় নেই, কারণ সবগুলো কিন্তু হাইড্রোজেন দ্বারা করছে, সো হাইড্রোজেনের তো প্রোটন সংখ্যা 1, তার মানে জেড দেয়া যায় কথা না দেয়া সেম কথা। বাট অন্য কোনো যদি মৌল থাকে তখন কি করবা, তখন তো জেডটা ইনক্লুডেড করতে হবে, সো জেডটা ইউজ করবা। এখন আরো কিছু জিনিস লিখছি এখানে দেখো। যদি এনতম লাইনের জন্য বলে, যেমন ধরো তোমাকে বললো তৃতীয় লাইন চতুর্থ লাইনের জন্য তুমি শক্তি বা তরঙ্গ দৈর্ঘ্য হোয়াট এভার বের করো, তাইলে দেখো সেটা n2। আমাদের কিন্তু এই ধরনের কেসে মানে এই যে ফর্মুলাতে, এই ফর্মুলাতে n1 এর কিন্তু হিন্টস দিয়ে দিতে হবে, n1 ডিরেক্ট বলে দিতে হবে বা হিন্টস দিয়ে দিতে হবে। বাট n2 ক্ষেত্রে আমাদের এই ধরনের কিছু টার্মও থাকতে পারে, এই ধরনের কিছু টার্ম থেকে আমরা কিন্তু n2 বের করতে পারি। তাহলে যদি এনতম লাইন ক্ষেত্রে বলে, তাইলে লাইন যদি বলে তাইলে n2টা বের করার ফর্মুলা হলো n1 + n, যততম লাইন সেই সংখ্যাটা। আচ্ছা, এখন যদি বলে সর্বোচ্চ শক্তি বা কম্পাঙ্ক বা তরঙ্গ সংখ্যা, সর্বোচ্চ শক্তি, কম্পাঙ্ক বা তরঙ্গ সংখ্যা, অথবা যদি বলে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে, তখন n2 এর ভ্যালু ইনফিনিটি, অসীম। কি জন্য অসীম একটু দেখিয়ে নেই। দেখো n2, এইটার মান, এইটার মান মানে n2 এর মান যদি কি হয় আমাদের অসীম হয়, তাহলে এই টার্মটা কি আসবে, এই টার্মটা শূন্য আসবে। শূন্য আসলেই তো এই অংশের মান সর্বোচ্চ হবে। মানে আমরা যদি কোনো কিছু বিয়োগ ফল, মানে কোনো একটা কিছু বিয়োগ করবো, যেমন ধরো 5 - 0, এটার রেজাল্ট আসবে 5। বাট 5 - সামথিং, ধরো 0.0001 যদি থাকে, তাহলে এটার রেজাল্ট কত, 4.999, এরকম একটা জিনিস চলে আসবে। তার মানে সেটা কি, আমাদের বড় কে, বড় তো 5। তার মানে এই টার্মটা যদি জিরো হয়, অর্থাৎ n2, n2 যদি ইনফিনিটি হয়, অর্থাৎ সামথিং বাই ইনফিনিটি মানে তো জিরো, মানে n2 এর ভ্যালু যদি ইনফিনিটি হয়, তাহলেই কিন্তু তুমি এই যে তরঙ্গ সংখ্যাটা, তরঙ্গ সংখ্যাটা কি পাচ্ছি, তাহলেই কিন্তু তরঙ্গ সংখ্যাটা আমরা বেশি পাচ্ছি। ওকে। সিমিলার ক্ষেত্রে সর্বনিম্ন শক্তি বা কম্পাঙ্ক বা তরঙ্গ সংখ্যা যদি বলে, তখন কিন্তু আবার ওই যে n1 এর সাথে জাস্ট +1, মানে এক গড় উপরে গেলেই তখন শক্তিটা খুব কম থাকে। ওকে। বা তখন তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি থাকে। আর বর্ণালীতে সৃষ্ট রেখার সংখ্যা, বর্ণালীতে সৃষ্ট রেখার সংখ্যার ফর্মুলা এইটা। তো হোপফুলি আমরা এইটুকু বুঝতে পারছি। ওকে। এখন দেখো n1 বের করার ক্ষেত্রে তোমাকে বলে দিতে পারে যে লাইমেন সিরিজ, বামার সিরিজ, পেশ্চেন সিরিজ, হাবিজাবি যা আছে তা। তো এইগুলা যদি বলেও দেয় n1 এর ক্ষেত্রে, তাইলেও কিন্তু আমরা কি জানি যে লাইমেন সিরিজ হইলে n1 এর মান কত হবে আমাদের 1, বামার সিরিজ হইলে 2, পেস্টেন সিরিজ হইলে 3, ব্রাকেট সিরিজ হইলে 4, পুনর সিরিজ হইলে আমাদের 5। সো যদি লাইমেন বামেন, আর n2 আমরা জানি না। এখন দেখো লাইমেন সিরিজটা কোথায়, কোন অঞ্চলে আলো তৈরি করে, অতিবেগুনি। আর একমাত্র বামার সিরিজ হলো আমার দৃশ্যমান, আর বাকি সবগুলো হচ্ছে আইআর বা অবলোহিত রশ্মি, আইআর বা অবলোহিত রশ্মি। এই জিনিসগুলো একটু মাথায় রাখার ট্রাই করবো আর কি। এখন আসি আমাদের সাস্ট 18-19-এর প্রশ্ন। সেখানে কি বলছে, লিথিয়াম, দেখো লিথিয়াম বলছে, তার মানে জেড এর মান লাগবেই। লিথিয়াম আয়নের চতুর্থ শক্তি স্তর হতে দ্বিতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন স্থানান্তরিত হলে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার, মিটার বলেছে। আচ্ছা, এখানে দিয়েই দিছে ডিরেক্ট মিটার। সো তরঙ্গ দৈর্ঘ্য বলছে, তরঙ্গ দৈর্ঘ্য মানে 1/λ সমান আমরা জানি কি, RH Z² n1² n2², ফর্মুলা এটা। তাহলে আর এইচ এর মান তো দেই আছে 1.96, 1.00967 ফাইন। এখন জেড, যদি এখানে হাইড্রোজেন বলতো তাইলে জেড এর মান লাগতো না, তাইলে লিথিয়ামের ক্ষেত্রে জেড,
এই যে লিথিয়াম, লিথিয়ামের ক্ষেত্রে জেড এর মান কত আমরা জানি ভাইয়া, লিথিয়ামের ক্ষেত্রে জেড এর মান জানি আমরা 3। তার মানে 3 স্কোয়ার মানে হলো, আচ্ছা 3 স্কোয়ার দেখো। আচ্ছা, দ্বিতীয় এবং চতুর্থ তার মানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। তার মানে এটা পাবো কার মানে, এটা পাবো আমরা 1/ল্যামডার মান। ওকে, তাহলে এটার রেজাল্ট কত হয় আমি একটু ক্যালকুলেট করে ফেলি, আমার সাথে সাথে তোমরাও করতে পারো। 109678 ইন্টু 10⁻7 ইন্টু 9 ইন্টু 1/4 মাইনাস 1/16। তো হ্যাঁ, এটার মান আসে 18508162.5 পার মিটার। এটা বের হচ্ছে 1/ল্যামডা বা তরঙ্গ সংখ্যা। এখন আমাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার, তার মানে ল্যামডা হবে, এটাকে উল্টিয়ে দাও মানে 1/সামথিং করে ফেলো। তাহলে 1/করলে আমাদের কত আসবে এটা, যে 5.403 ইন্টু 10⁻⁻8 মিটার। যেহেতু মিটারে বলছে আমি মিটারে রাখছি, এইটা হচ্ছে আনসার। ওকে, হোপফুলি সবাই বুঝতে পারছি আমরা, এখন বুঝছি যে এর যে কি জন্য প্রয়োজন। আচ্ছা, পরেরটা হচ্ছে সেক 24 25। এখানে হাইড্রোজেন বলছে, সো জেড না দিলেও হবে। তো চতুর্থ শক্তি স্তর হতে দ্বিতীয় শক্তি স্তরে তাপান্তরিত হলে তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে, তো ন্যানোমিটারে বের করতে হবে। ওকে ফাইন, তাহলে আমি লিখি যে 1/ল্যামডা সমান, আমি যেহেতু পার্সেন্টিমিটার 0.1678, আমি এইভাবে মনে রাখতে পারি, জেড দেয়াই লাগবে না কারণ হাইড্রোজেন বলছে দ্বিতীয় মানে 4 মাইনাস 1/16। ওকে, তাইলে এখন যদি এটা করি তাইলে আমাদের কত আসে, হ্যাঁ তখন আমরা একটু দেখার ট্রাই করি। ওকে, তাহলে 109678 ইন্টু 1/4 মাইনাস 1/16, তাইলে ভাইয়া এটা আসে আমাদের 20564 625। এটা কি হবে, এটা হবে পার সেন্টিমিটার। ওই যে আমি বলছিলাম 109678, এটা কিসে আসছিল, পার সেন্টিমিটার আসছিল, তার মানে 1/ল্যামডা। এখন আমরা ল্যামডার ভ্যালুটা বের করবো, ল্যামডার ভ্যালুটা বের করবো কি, এটাকে 1/, করে দিলেই তো হয়ে যাবে। 1/2056 4 ইন্টু এইটা, এটা যদি করি 1/, করলে এটা আসে কত ভাই, এটা আসে আমাদের 4.863 ইন্টু 10⁻5 সেন্টিমিটার আসে। এখন বলছে কি আমাদের ন্যানোমিটারে যাওয়ার জন্য, তাইলে আমরা জানি 4.6 ইন্টু 10⁻5 ইন্টু 10⁻7 ন্যানোমিটার। আমরা এটাকে 10⁻7 করে ফেলো, তাইলেই আনসারটা হয়ে যাবে। আনসারটা হবে শেষ, কারণ আমরা জানি কি 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10⁻7 ন্যানোমিটার, অর্থাৎ সেন্টিমিটার ভ্যালুর সাথে, অর্থাৎ যদি সেন্টিমিটার পেয়ে যাও তার মানে তার সাথে যদি 10⁻7 গুণ করো তাহলে ন্যানোমিটার চলে যাবে, আর 10⁻8 গুণ করলে তুমি অ্যাংস্ট্রমে চলে যাবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখলেই হবে। ওকে ফাইন, তার মানে এইটা বুঝতে পারছে সবাই। ওকে, তো এইটা কি বলছে দেখো, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন শক্তি হারিয়ে যদি চতুর্থ শক্তি স্তর হতে দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে, তাহলে বর্ণালীর রেখাগুলোকে কি বলে, কোথায় ফিরে আসছে ভাই, দ্বিতীয়তে। দ্বিতীয়তে ফিরে আসলে তাকে কি বলে, বামার সিরিজ। এই যে বামার সিরিজ আমরা একটু আগে দেখছি, এই দেখো দ্বিতীয় আসলে, অর্থাৎ এন এর মান যদি 2 হয় তাইলে সেটা হচ্ছে বামার, তার মানে দ্বিতীয়তে ফিরে আসে, তাহলে বর্ণালীর রেখাগুলোকে বলা হয় কি, বামার সিরিজ। মানে আনসার শেষ এইখানে। যদি প্রথম বলতো তাইলে হইতো লাইমেন, আর তৃতীয় চতুর্থ এইগুলা হইলে তাহলে বাবলুর প্রেম, এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, সেক 17-18 গেল। এখন আসে আমাদের দ্রাব্যতা, এই ট্রামটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ভাইয়া, দ্রাব্যতা ট্রামটাও আমাদের ইম্পর্টেন্ট। সো এইখানে দেখি দ্রাব্যতা কারে কই, এখানে ডেফিনেশন লিখছি, ডেফিনেশনটা আমাদের, আমি এই দ্রাব্যতার ফর্মুলা থেকে দ্রাব্যতার ডেফিনেশন দিয়ে ম্যাথগুলো করতে ইজি মনে হয় আমার কাছে আর কি। তো ডেফিনেশনটা কি বলছে, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রাবককে দ্রাবককে দ্রবীভূত করতে যত গ্রাম দ্রবের প্রয়োজন হয় তাকেই বলা হয় ওই তাপমাত্রা ওই দ্রবের দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতা এস সমান, দেখো আমি লিখে দিছি, বাংলা লিখে দিছি, দ্রবের ভর বাই হচ্ছে আমাদের দ্রাবকের ভর ইন্টু 100, বা স্মল এম, এই স্মল এম দ্বারা বোঝায় কিন্তু দ্রবের ভর, দ্রবের ভর ক্যাপিটাল এম দ্বারা বোঝায় কিন্তু দ্রবণের ভর।
দ্রবণের, ওকে। আর ক্যাপিটাল এম মাইনাস এম দ্বারা বোঝায় কিন্তু দ্রাবকের, ওকে। তো আমরা দ্রবণ সমান কি জানি, দেখো দ্রবণ সমান আমরা জানি দ্রাবক মানে নর্মালি পানি হিসাব করতে পারো, দ্রাবক প্লাস দ্রব, এটাকেই বলা হয় দ্রবণ। তাহলে দ্রাবকের ভর বের করতে হলে আমাদের কি করতে হবে, দ্রাবকের ভর বের করতে হলে দ্রাবক সমান, তাহলে আমরা কি লিখতে পারি, দ্রবণ মাইনাস দ্রব। তাহলে দ্রবণ তো ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এই জন্যই হয়েছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এই দেখো, বাংলার সাথে এই হলো আমাদের ফর্মুলা আর কি। তো তাপমাত্রা বৃদ্ধি করলে নর্মালি কোনো একটা দ্রবের দ্রাব্যতা সাধারণত বাড়ে। ব্যতিক্রম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম সালফেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ওকে। আর সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার উপরে তাপমাত্রার কোনো প্রভাব নাই, ওকে। সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা মাপ দিয়ে রাখতে পারো, সেটা হচ্ছে 36। এখন আসে আমরা দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল, তাইলে দ্রাব্যতা গুণফল ইজিলি মনে রাখতে পারো। ধরো আমি একটা ইয়ে দিয়ে দিই, এক্স বিওয়াই, এইটার বলছে দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফলকে কেএসপি দ্বারা প্রকাশ করা হয় আর কি, কেএসপি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইটা কিভাবে করবা, এটা যদি দিয়ে দেয় এইটা কিভাবে করবা, ওকে। সো দেখো, এইটাকে তুমি যদি আয়নে বিশ্লেষণ করো তাইলে জিনিসটা দাঁড়াচ্ছে এইভাবে। আয়নে যে ওই প্লাস আয়ন হবে এক্স এর, এইভাবেই তো হয়। তো এইটার দ্রাব্যতা গুণফল আমরা যেভাবে করতে পারি, যেভাবে করতে পারি, ধরো এইটার দ্রাব্যতা যদি এস হয়, এটার দ্রাব্যতা যদি এস হয়, এস হয়, তাহলে কেএসপি, কেএসপি হলো আমার উপরে আমি, তোমার উপরে তুমি, তার উপরে আমি প্লাস তুমি। জিনিসটা মনে রাখতে পারো এইভাবে আর কি, ট্রিক্স, কেএসপি কি, আমার উপর আমি, আমার উপর আমি, তোমার উপর তুমি, তোমার উপর তুমি, তার উপর আমি প্লাস তুমি, তার উপর আমি প্লাস তুমি। এই যে লাইনটা আছে, এই লাইনটা দিয়ে তুমি কিন্তু এটা মনে রাখতে পারো, আমার উপর আমি, তোমার উপর তুমি, তার উপর আমি প্লাস তুমি। বাট হোয়াট ইজ দিস মিন, এটার মানেটা কি? আচ্ছা, তো এখন দেখি আমরা আমার উপর আমি, অর্থাৎ সেটা কিভাবে মনে রাখতে পারি। তো এখানে আমি বলতে এখানে এক্স বোঝানো হয়েছে, এক্স এর উপরে এক্স থাকবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এক্স, ওকে। ওয়াই এর উপরে থাকবে কি ওয়াই, তার মানে দেখো আমার উপরে আমি, তোমার উপরে তুমি। তার বলতে এস বুঝাইছে, এস উপর, এস এর উপরে কি হবে আমি প্লাস তুমি। তার মানে আমার উপরে আমি, তোমার উপরে তুমি, তার উপরে আমি প্লাস তুমি। বুঝাইতে পারলাম? আমার উপরে আমি, তোমার উপরে তুমি, তার উপরে আমি প্লাস তুমি। এই যেমন ধরো তোমাকে যদি বলতো যে এইটার দ্রাব্যতা গুণফল কত হবে, কত হবে, তাহলে কেএসপি, কেএসপি, এইটা তো ওয়ান, তাহলে তো ওয়ান থাকতো, এখানে কত আছে, টু আছে না, তার মানে ওয়ানের উপরে তো ওয়ান, টুর উপরে টু, আর তার উপরে ওয়ান প্লাস টু, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ফোর এস কিউব, ফোর এস কিউব, ক্লিয়ার? আচ্ছা, এখন আসো পদক্ষেপ পড়ার কন্ডিশন। এখানে দ্রাব্যতা গুণফল প্লাস আয়নিক গুণফল দুইটাই কিন্তু কাজে আসে। সো দ্রাব্যতা গুণফল কেএস পি সমান যদি কেআইপি হয় তাহলে সেটা হচ্ছে সম্পৃক্ত, সম্পৃক্ত। আচ্ছা, কেএসপি থেকে যদি কেআইপি বেশি হয় সেটা হচ্ছে পদক্ষেপ পড়ে, পদক্ষেপ পড়বে। আর যদি উল্টাটা হয় তাইলে সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত, অসম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ এই দুইটার ক্ষেত্রে পদক্ষেপ পড়বে না, বাট এইটার ক্ষেত্রে পদক্ষেপ পড়বে। বুঝতে পারছি? যদি কেআইপিটা বড় হয়, ওকে। এখন দেখি আমাদের সেক 2024-25-এর যে প্রশ্নটা, এটার সলভটা কিভাবে হতে পারে। দেখো এই প্রশ্নটা একটু ঠান্ডা মাথায় একটু বোঝার ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা, দেখো, কপার সালফেটের দ্রাব্যতা গুণফল দেয়া আছে এত, এর 0.01 মোল কপার সালফেট দ্রবণ হতে কপারের, ঠিক আছে, পদক্ষেপ পেতে হলে ন্যূনতম কত ঘনমাত্রার সোডিয়াম সালফেট লাগবে। তো আমার কপার সালফেটের দেয়া আছে, ওকে। তো দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, এত ঘনমাত্রার দেওয়া আছে, ওকে। এখন দেখো, পদক্ষেপ পেতে হলে, তার মানে পদক্ষেপ পড়া শুরু হয় কিন্তু এই কন্ডিশন থেকে, এই কন্ডিশন ধরেই তোমার কিন্তু পদক্ষেপের ম্যাথটা করতে হবে, মানে
এইটার তারতম্য ঘটলেই তোমার কি হবে, পদক্ষেপ পড়বে আর কি। এই জিনিসটা মাথায় রাখা। এখন উম, আচ্ছা, এখন তুমি পাবা খার কপার সালফেট, সরি কপার সালফেট, হ্যাঁ কপার সালফেট। আচ্ছা দেওয়া আছে কপার সালফেট, আচ্ছা সোডিয়াম সালফেট। প্রশ্নটা প্রশ্নটা কিছুটা মিস্টেক আছে আমার কাছে মনে হয়। এখানে সোডিয়াম সালফেট হবে না, বুঝতে পারছি। এখানে সোডিয়াম সালফেট হবে না, প্রশ্নটা তো কিছুটা গুরুতর মিস্টেকই আছে আমার কাছে মনে হচ্ছে আর কি। তো তো এটাতে কি হইতে পারে? এইটাতে আচ্ছা, এই প্রশ্নটা মেবি যে স্যাররাই দিছে এইটাতে, মানে কিরকম প্রশ্ন ভুল করে জানি না স্যাররা। এইটা হবে সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফার। কতটুকু সোডিয়াম সালফার লাগবে, যেহেতু আমাকে বলছে কি কপার সালফার। ওকে, ক্লিয়ার। কপার সালফারের ওজন মানে পাইতে হইলে আমাদের কতটুকু সোডিয়াম সালফার লাগবে, নট সালফেট। ক্লিয়ার। প্রশ্ন কারেকশন করলে আমাদের সোডিয়াম সালফার লাগবে। ক্লিয়ার। তো এখন আমরা এটা কিভাবে বের করতে পারি, কিভাবে বের করতে পারি আমরা দেখি। ওকে, তাহলে দ্রব্যতা গুণফল তো দেই আছে কপার সালফারে। কপার সালফারের তো আর দেই আছে, সেটা হচ্ছে 5 × 10⁻38। ফাইন, 5 × 10⁻38। এখন আমাদের যে জিনিসটা করতে হবে এইটা দেওয়া আছে। এখান থেকে তোমার কি বলছে, পদক্ষেপ পেতে হলে আমাদের কতটুকু ইয়ে লাগবে। ক্লিয়ার। সো সোডিয়াম সালফার লাগবে। তাইলে এটা যদি একটু ইয়ে করি আমরা, তাহলে পদক্ষেপ পাইতে হইলে বলছিলাম যে আমাদের কি কেএসপি, যে কেএসপি এখানে যে কেএসপিটা আছে, এই যে কেএসপিটা, এই কেএসপিটা কি হতে হবে, কেআইপি এর সমান হতে হবে। তার মানে আমরা ধরে নিচ্ছি এইটা কেআইপিও দেওয়া আছে, কেআইপি দেওয়া আছে। ওকে, কেআইপি দেওয়া আছে। তাইলে এখানেও কপার সালফেট হবে না, এটা হবে কপার সালফার। ওকে, তাইলে এখন দেখো কপার সালফেট বলো আর কপার সালফার বলো হোয়াট এভার, এখানে কপার সালফেট দেওয়া আছে, একটা কপার সালফেট না হয়ে আমাদের হবে কি কপার সালফার, যেহেতু এখানে কপার সালফারে পাইছি। তাহলে কপার সালফারে তোমার কেআইপি, কেআইপি আমরা এটার যদি আমি ইয়ে করি তাহলে কপার 2 প্লাস প্লাস সালফার 2 মাইনাস। তাইলে এইখানে আমাদের দেওয়া আছে কত, এটা কার দেওয়া আছে কপার সালফার থেকে, তাহলে এটা যেহেতু দেওয়া আছে কত 0.01 মোলার, তারপরে আমরা বলতে পারি এইটাও 0.01 মোলার। আর সালফারটা আমরা জানি না, সালফারটা আমরা জানি না। কারণ সালফারটা জানি না, কারণ কি, কারণ হচ্ছে এখানে সময়ের একটা প্রভাব আছে, সোডিয়াম সালফেট বের করতে হবে তো এইটা আমরা জানি না। ধরো এটা ধরলাম আমরা এক্স, ধরে নিলাম আমরা এক্স। তার মানে আমরা বলতে পারি যে যেহেতু 0.01 মোলার দেওয়া আছে, কেআইপি সমান কপার 2 প্লাস সালফার 2 মাইনাস। তার মানে এটাকে বলতে পারি 5 × 10⁻38 ইজ ইকাল 0.01 × এক্স। তার মানে এক্স এর মানটা আমাদের কত বের হবে, এক্স এর মানটা বের হবে 5 × 10⁻38, পাই হলো 0.01, আর এটা হলে 5 × দুইটা যাবে কি 10⁻36।
10^36 এক্স এর মান পাইলাম। আমাদের কিন্তু বলছে কিসের মান? আমাদের কিন্তু বলছে যে সোডিয়াম সালফেট কতটুকু লাগবে সেটা আমাদের বের করার জন্য। সোডিয়াম সালফেট কতটুকু লাগবে সেটা আমাদের ফাইন্ড আউট করার জন্য। এখন আসো, সোডিয়াম সালফেট কত মোলার সোডিয়াম সালফেট লাগবে আর কি। এখন দেখো সোডিয়াম সালফেট, এটাকে তুমি যদি ভাঙো তাইলে দেখো 2 সোডিয়াম প্লাস পাচ্ছি আর সালফার 2 মাইনাস পাচ্ছি। তাহলে এখান থেকে দেখা যায় 1 মোল যা, এইটা 2 মোল, আর এটা কি আমাদের 1 মোল। তার মানে এইটার ঘনমাত্রা যা হবে, এইখানের ঘনমাত্রা যা হবে, এইখানে ঘনমাত্রা কি হবে? সেম হবে। ঘনমাত্রা রেশিওতে গেলে এই জানে এইখানে যেরকম দিচ্ছিলাম আর কি। ওকে, তার মানে এটাকে লেখা যায় যে সোডিয়াম সালফেট লাগবে আমাদের কত, 5 × 10^36। আচ্ছা, এখন আমি এই প্রশ্নটা আবার তোমাদের ফু প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি। আমাকে বলছে কপার সালফেটের দ্রাব্যতা গুণফল এত। সরি, কপার সালফেট বলি কি, কপার সালফারের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে আমাদের এত। এখন বলছে একটি 0.01 মোলার কপার সালফেট, এখানে কপার সালফেট হবে না, কপার সালফারই হবে। কপার সালফারের দ্রবণ থেকে কপারের পদক্ষেপ পেতে হলে কত ঘনমাত্রার সোডিয়াম সালফার লাগবে, কত ঘনমাত্রার সোডিয়াম সালফার লাগবে। ওকে, তো প্রথমেই আমরা দেখো, যেহেতু পদক্ষেপ পাইবা, পদক্ষেপ পাইতে হলে আমি বলছিলাম যে ইনিশিয়াল যে জিনিসটা কেএসপি এবং কেআইপি সমান্তরে করতে হয়। তার মানে এইখানে তুমি কেএসপি বলো আর কেআইপি বলো, দুইটা কিন্তু 5 × 10^38 পদক্ষেপের কন্ডিশনের ক্ষেত্রে। তাহলে আমি এই যে এখানে কি দেওয়া আছে, 0.01 মোলার কপার সালফার দেওয়া আছে না। ওকে, এখানের মধ্যে তুমি সোডিয়াম সালফার প্রবেশ করাইবা। তার মানে এখানে একটা সমায়নের ইফেক্ট আছে। তার মানে এইখান থেকে আমরা বের করে ফেলবো সোডিয়াম সালফারের এই ঘনমাত্রা কত বা মোলারিটি কত অ্যাকচুয়ালি। ওকে, তাইলে আয়নিক গুণফলের কন্ডিশন, যে আয়নিক গুণফল আয়ন সময়ের যে গুণফল, তাইলে আমরা জানি না, আমরা কি জানি না, আমরা সোডিয়াম সালফারের এটা জানি না কতটুকু হবে, কারণ এখানে একটা সম আয়ন ইফেক্টও আছে। বুঝতে পারছি, সমায়ন ইফেক্ট আছে। তার মানে 0.01 মোলার কপারেরটা তো আর আমরা বলতে পারি, কারণ কপারে কোনো পরিবর্তন হবে না। আর সালফারে যেহেতু পরিবর্তন হবে সব আয়নিক ইফেক্টের কারণে, এই জন্য সালফারকে আমি এক্স ধরে নিছি। সালফারকে আমি এক্স ধরে নিছি। আর আয়নিক গুণফল তো আমরা কত জানি, 5 × 10^38, 5 × 10^38 বসাইলাম। তাহলে এক্স এর ভ্যালু আমি যদি এ পাশে নেই, তাহলে 5 × 10^38 বাই হলো 0.01 ইজিক্যাল আমরা লিখতে পারি 5 × 10^36। ওকে ফাইন। আমরা বলছে আমাদের কতটুকু সোডিয়াম সালফারের প্রয়োজন হবে। তার মানে সোডিয়াম সালফারে এগেন বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি 2 মোল সোডিয়াম এবং 1 মোল সালফার আয়ন হয়। তাহলে যেহেতু এইটাও 1 মোল এইটাও 1 মোল, তার মানে রেশিওর হিসাবে বলতে পারি, রেশিওর হিসাব করে আমরা বলতে পারি সালফারের যা মোলারিটি তা হবে সোডিয়াম সালফারের মোলারিটি সেম হবে। তার মানে আনসার হবে 5 × 10^36। ওকে, দেন আসি সেক 23-24-এর। এখানে কি বলছে, জিঙ্ক হাইড্রোক্সাইডের আংশিকভাবে দ্রবীভূত হয়ে দ্রাব্যতা এস এবং দ্রাব্যতা গুণফল কেএসপি, এস এবং কেএসপির মধ্যে সম্পর্ক কি? তার মানে ওই একটু আগে যে দেখাইছিলাম, আমার উপর আমি, তোমার উপর তুমি, তার উপর আমি প্লাস তুমি, এই ফর্মুলা করলে এটার আনসার হয়ে যাবে। তার মানে এখানে কি দেওয়া আছে, জিঙ্ক একটাই দেওয়া আছে আর হাইড্রোক্সাইড কটা দেওয়া আছে, দুইটা দেওয়া আছে। তার মানে এখানে কেএসপি দ্রাব্যতা তো আর বলছে ইয়েস, তাহলে কেএসপি হবে 1 টু দি পাওয়ার 1, মানে আমার উপর আমি, 2 টু দি পাওয়ার 2, দেন হচ্ছে তার উপর আমি প্লাস তুমি। তার মানে আনসারটা হচ্ছে 4s কিউব। এটাই হচ্ছে আমাদের কেএসপি এবং কার মধ্যে, এস এর মধ্যে রিলেশনশিপ। এটি হচ্ছে আনসার। ওকে, এরপরে দেখি, কোনো লবণের 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 100 ডিগ্রি হতে 10 ডিগ্রি তাপমাত্রা শীতল করা হলো, কেলাসের পরিমাণ কত? তার মানে একটা জিনিস মনে রাখবা, যে উচ্চ তাপমাত্রা থেকে যখন নিম্ন তাপমাত্রায় আসবে তখন কি হয়, যে পদক্ষিপ্ত হয় বা কেলাস বের হয়ে যায়। আর আমাদের নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা যখন যাব তখন দ্রবের প্রয়োজন পড়বে। ক্লিয়ার, দ্রবের প্রয়োজন পড়বে। তো এই দুইটা কেসের ক্ষেত্রে, এই যখন তাপমাত্রা যখন ডিফারেন্স থাকবে, তখন এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, দ্রাবকের যে পরিমাণটা, এই দ্রাবকের পরিমাণটার কোনো পরিবর্তন করা যাবে না। ক্লিয়ার, দ্রাবকের পরিবর্তন করা যাবে না। তার মানে 100 ডিগ্রি সম্পৃক্ত দ্রবণকে 100 ডিগ্রি হতে কি পরিমাণ কেলাস পাওয়া যাবে? কোন লবণের 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 100 ডিগ্রি হতে, আচ্ছা, এত করা হলে, আর এখানে ধরো একটা দ্রাব্যতা দিতে হবে 100 গ্রাম সম্পৃক্ত লবণকে। তার মানে 100 গ্রাম সম্পৃক্ত লবণ দিয়ে দিছে না লবণের, তার মানে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার দ্রাব্যতা। ক্লিয়ার, সম্পৃক্ত লবণের 100 গ্রামের মধ্যে যা থাকে তাই হচ্ছে আর কি সম্পৃক্ত দ্রবণকে। তার মানে এইটাই দেওয়া আছে, দেওয়া আছে তোমার কি অ্যাকচুয়ালি দ্রাব্যতা।
এই প্রশ্নটা আনকমপ্লিট একটা প্রশ্ন। আনকমপ্লিট একটা প্রশ্ন এটা। এই প্রশ্নটাও আনকমপ্লিট। এখানে দ্রাব্যতা দিতে হবে, দুইটা টেম্পারেচারে দ্রাব্যতা দিতে হবে। দিতে পারছি? দুইটা টেম্পারেচারে তোমাদের দ্রাব্যতাটা দিতে হবে। প্রশ্নটা কমপ্লিট করতে হবে আর কি, এটা আনকমপ্লিট। স্লাইডে কি প্রশ্ন তুলে, ওকে, আমরা এটা দেখি। 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 6 গ্রাম লবণ 30 গ্রাম পানিতে দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে উক্ত লবণটির দ্রাব্যতা কত? ওকে, 6 গ্রাম লবণ দ্রবের ভর, পানির ভর মানে দ্রাবকের ভর দেওয়া আছে। ওকে, তাইলে আমাদের ক্যাপিটাল এম মানে দ্রাবকের ভর হলো 30 গ্রাম। আচ্ছা, তারপরে আমাদের স্মল এম হচ্ছে আমাদের 6 গ্রাম। এখন দ্রাব্যতা, তার মানে দ্রাব্যতা এস সমান আমরা জানি কি 100 এম, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, 100 × 6, 30 - 6। ওকে, শেষ। তার মানে 600/24, দ্যাটস ওয়াই 25। আনসার হচ্ছে 25। ওকে, তো দুই তিনটা প্রশ্ন আনকমপ্লিট থাকায় একটু বোরিং ফিল করছো হোপফুলি। যাই হোক, তো এখন দেখি আমরা ফার্স্ট 24-25 যেটা আসছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড আপনার এর পিএইচ কত, কেএসপি দেওয়া আছে কত এবং পিএইচ কত। তার মানে আগে আমরা কেএসপিটা বের করি। সো এটার কেএসপি কি হবে, যেহেতু 2 আছে, এটার কেএসপি আমরা জানি যে কেএসপি সমান লিখতে পারি 4s³। তার মানে এখান থেকে আমরা এস বের করবো। এস সমান আমরা কি লিখতে পারি, এস সমান আমরা লিখতে পারি কিউবিক রুট কেএসপি পাই হচ্ছে 4। এই যে এই 4টা এখানে আসছে, দেন কিউবকে আমরা যদি ঘনমূল করি তার মানে কিউবিক রুট, তার মানে কিউবিক রুট অফ 5 × 10⁻16 তাহলে এইটা করি, তাইলে আমরা এস এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাইলে 5 × 10⁻16 পাই হচ্ছে 4। তাইলে আমাদের যে জিনিসটা পাইবো আমরা এস, এস পাইবো 5 × 10⁻6। এখন এটাকে আমরা বিয়োজন করি, তাইলেই আমরা দেখি কি পাই, m2 + 2h-, তার মানে এটা এস পাইছে না, যদি এইটা এস হয় তাহলে এইটা এস হবে, এটা 2s হবে। তার মানে ওএইচ এর ঘনমাত্রা কি পাচ্ছি, ওএইচ, অ্যাকচুয়ালি ওএইচ এর ঘনমাত্রা পাচ্ছি 2 × 5 × 10⁻6, তার মানে আলটিমেটলি 10⁻5 মোলার। এখন আমরা কি বলছি, পিএইচ বের করার জন্য। তার মানে পিএইচ সমান আমরা জানি কি, পিএইচ সমান আমরা জানি যে 14 - POH, বা 14 - log of মাইনাস ওএইচ, ওএইচ এর ঘনমাত্রা, তার মানে 14 - log of 10⁻5, দ্যাটস ওয়াই 14 - 5, দ্যাটস ওয়াই আসবে 11। তার মানে এটার পিএইচ, সরি 11 না, এটার পিএইচ হবে 9, এটার পিএইচ হবে 9, এটার পিএইচ হবে আমাদের কি 9। তারপরে আসি, তারপরে হচ্ছে ক্ষারজাত মৃৎক্ষারজাত শিখা পরীক্ষায় বর্ণ পরিবর্তন, শিখা পরীক্ষায় বর্ণ পরিবর্তন। সো এই চার্টটা তোমাদের যদি স্লাইড তো দিয়ে দিব, এই চার্টটা একটু কাইন্ডলি পড়বা, চার্টের যে ভ্যালুগুলো আছে এইগুলো একটু দেখবা। কি জন্য দেখবা, কারণ সেকে কিন্তু 20, 21 বা 19, 20 কিন্তু প্রশ্ন আসছে। তো এই চার্টটা দেখে রাখ, ক্লিয়ার, এখানে তো আর বোঝার মতো কোনো কিছুই নেই। সেম এখানে লেখছে কি, যে দাতব লবণের লেখছে একটা খালি চুক আর একটা হলো ব্লু আছে, দুইটার ক্ষেত্রে কিন্তু বর্ণ সেম হয় না। যেমন ধরো আমাদের সোডিয়াম যেটা খালি চোখে দেয় আমাদের সোনালী হলুদ, বাট ব্লু গ্লাসে কোনো বর্ণই প্রদর্শন করে না। ক্লিয়ার? সো এই জিনিসগুলো একটু দেখবা, স্লাইডের মধ্যেই পেয়ে যাবা। ঠিক আছে, এই দেখো কি জন্য আমি বলছি। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবা, এই যে ইম্পর্টেন্ট যে নোট কথা, শিক্ষা পরীক্ষায়, শিক্ষা পরীক্ষায় আমাদের প্লাটিনাম তার বা নাইক্রোম তার ব্যবহার করা হয়, আর শিক্ষা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয়। কি জন্য ব্যবহার করা হয়, কারণ অনুদ্বায়ী লবণকে দ্রুত উদ্বায়ী লবণে পরিণত করতে আমাদের গাঢ় HClটা সহযোগিতা করে। আর বুনসেন বার্নারের অদীপ্ত শিখা হলো আমাদের ইলেকট্রন সমৃদ্ধ। তারপরে আসে আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণে
টপিক্সটা মানে বিক্রিয়াগুলো একটু দেখে নিবা একবার, বইতে পাবা বা ভার্সিটি কোতে আছে, আমি কেন আর তুলি নাই, এত বড় তুললে অনেক বড়ই হয়ে যাবে আর কি। সো দেখো, আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে সোডিয়াম আয়ন শনাক্ত করতে আমাদের কিন্তু পটাশিয়াম পাইরো অ্যান্টিমুভমেন্ট ব্যবহার করতে হবে। পাইরো অ্যান্টিমুভমেন্টের যে সংকেতটা আছে K2H2SB7O7, এটা একটু মাথায় রাখবা। আর অ্যামোনিয়াম আয়ন বা মূলক শনাক্ত করতে আমাদের কিন্তু নেসলার দ্রবণ ব্যবহার করতে হয়। তো ক্ষারীয় পটাশিয়াম মার্কারেট বা ক্ষারীয় সোডিয়াম মার্কারেটের জলীয় দ্রবণকে কিন্তু নেসলার বিকারক বা নেসলার দ্রবণ বলে আর কি। তারপরে আসো পাতন। পাতন কথাটার অর্থ হচ্ছে বাষ্পীভবন অ্যান্ড ঘনীভবন, এই দুইটার যোগফলই হচ্ছে পাতন। মানে এই দুইটা প্রক্রিয়াকে একত্রে করলে আমরা যেটা পাই সেটাকেই বলা হয় পাতন। তার আসে ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি শব্দটি মানে প্রবর্তক করেন বা অবতারণ করেন রাশিয়ান বিজ্ঞানী মিখাইল সুয়েট। আচ্ছা, ক্রোমা অর্থ গ্রিপ, ক্রোমা অর্থ বর্ণ, আর গ্রাফিন অর্থ হচ্ছে লিখন। তার মানে ক্রোমাটোগ্রাফি দ্বারা এলো আমাদের কি বর্ণ লিখন। এই দেখো, আমি কি জন্য বলছিলাম শিক্ষা পরীক্ষায় কি জন্য এটা ইম্পর্টেন্ট, দেখো সেট 20-21 আসছে, দেন 19-20 আসছে, যে কোনো অজৈব লবণের শিক্ষা পরীক্ষার মাধ্যমে স্ট্রনসিয়ামের উপস্থিতি কিভাবে শনাক্ত করবে, টকটকে লাল বর্ণ দেখে। আর ক্যালসিয়াম আয়ন কিভাবে শনাক্ত করবে, ইটের ন্যায় লাল বর্ণ দেখে। তারপরে দেখি নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্তকরণ করা হয়, যেটা জিএসটি তে আসছে, সেটা আমরা একটু আগেই দেখছি, অ্যামোনিয়াম মূলক। ঠিক আছে, অ্যামোনিয়াম মূলক দ্বারা আমাদের নেসলার ইয়ে তৈরি করা হয়। তো এই আর কি তোমাদের আজকের যে গুণগত রসায়ন ক্লাসটা ছিল, এই গুণগত রসায়নের ফুল একটা কমপ্লিট একটা ইয়ে। এই জন্য আমি বলছিলাম যারা এখন পর্যন্ত নোট করো নাই আর কি, তোমরা একটু নোট করে ফেলবা। আর কয়েকটা প্রশ্ন মিস্টেক হয়েছে, যার কারণে দেখবা ক্লাসের মধ্যে একটু বোরিং ফিল করছো। আশা করি তোমরা এগুলো অ্যাডজাস্ট করে নিবা, মানুষ মাত্রই ভুল। সো আমারও ভুল হয়েছে, আর আমি এই দুইটা প্রশ্ন দেখবো যে কি করা যায়। আসলে প্রশ্ন আমি যেখানে পাইছি সেখানে এইভাবে ইনকমপ্লিট দেওয়া, তো আর কি করার। ওকে, তো হোপফুলি ভালো করে নোট টোট করো। আর তোমাদের তো পরীক্ষা আছেই আজকে, ক্লিয়ার? তো বেস্ট অফ লাক।